আজ কিশোর কুমারের জন্মদিন। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় কিশোর কুমার গেয়েছিলেন, কোন মুখে মুখোশ আটা, কে ফুল আর কে যে কাঁটা। দেখুন, রাজনীতিতেও কার মুখে কোন মুখোশ আর কোন ফুলের আড়ালে কত বড় কাঁটা, সেটা বোঝে কার সাধ্য। আজ দিনভর দিল্লি থেকে কলকাতায় সেই নিয়ে ঠোকাঠুকি চলল। প্রথম প্রশ্ন, আবু তাহের বলছেন আমরা এনডিএতে নেই, বিজেপিতেও নেই। আবার শতাব্দী রায়ের দাবি আমরা এক কাট্টাই আছি। এনসিপিআইতে যোগ দেওয়ার পর 50 দিন কেটে গেল, আর কবে কাটবে এই ত্রিশঙ্কু অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, আর টাকা খাবলানোর সুযোগ নেই, তাই বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। দুর্নীতি ইস্যুতে এনসিপিআই নেতাদের আক্রমণ তথাগত রায়। তবে কি তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির অন্দরেও দানা বেঁধেছে তীব্র ক্ষোভ? তৃতীয় প্রশ্ন, বিজেপির কথা মতো দলে যোগ দেওয়ার জন্য পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তৃণমূলের আমলে একের পর এক পুরসভা ও পঞ্চায়েত পুলিশকে দিয়েই দখল করা হয়েছিল। এত তাড়াতাড়ি তা ভুলে গেলে চলবে? চতুর্থ প্রশ্ন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠকে হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে তাকে রাজনৈতিক জোচ্চোর বলে আক্রমণ রাজ্যের শিল্পমন্ত্রী। উত্তর কলকাতার বিজেপির রাজনৈতিক কোন্দল কি এবার রাস্তায় পৌঁছবে? পঞ্চম প্রশ্ন, যন্তর মন্তরের আন্দোলনের পরেই বাঁকিপুরে ভরাডুবি বিজেপি। এই আবহে পরশু ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 3 বছর পর লোকসভার ভোটের কথা ভেবেই কি জেনজির মন পেতে একেবারে মরিয়া চেষ্টা? তবে শুরুতেই দেখাবো রাজধানীতে জোড়া বৈঠক ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের মধ্যে 20 জনই আছে। ভাঙা গড়ার খেলার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক। उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। এনসিআই সাংসদ আবু তাহির যখন এই কথা বলছেন, তখন আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল অন্য কথা। We are supporters of NDA, so naturally we are part of NDA. তবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে। কোথাও কোথাও আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। তাহলে কি আরো ভাঙাভাঙির খেলা চলবে? পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানানি করা উচিত। এরই মধ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমরা তো আগেই বলেছিলাম, যা বিজেপি তাই তৃণমূল, সেটাই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তরজা চরমে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। এটুকু শুনে যদি ভাবেন আমি হজবরলর গেছো দাদার কথা বলছি, একদম ভুল ভাবছেন। আমাদের বঙ্গ রাজনীতির ভোটে জেতা গেছো দাদা আর গেছো দিদিদের ক্ষেত্রেও সুকুমার রায়ের এই কথাগুলো ভেবে দেখুন, একেবারে হুবহু খেটে যায়। কোন দাদা আর কোন দিদি কখন কোথায় আছেন আর কাল কোথায় থাকতে পারেন, সোমবার কার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আর মঙ্গলবার কার সঙ্গে মঙ্গল মিলন বৈঠক করবেন, তা কেই বা বলতে পারে। তবে
একটা মস্ত তবে থেকে যাচ্ছে এইখানটায়, কারণ ক্ষমতার সঙ্গে থাকা যে দলের সঙ্গে তারা থাকতে চাইছেন সেই দলের ভেতর থেকে এই নতুন বন্ধুদের সম্পর্কে প্রকাশ্যে তীব্র কটাক্ষ উড়ে আসছে, এবং সেই সমালোচনার তীরগুলো পরপর যারা নিক্ষেপ করছেন তারা কেউ যে সে কুশীলব নন, একেবারে হেভিওয়েট নেতা নেত্রীরা, কেউ প্রাক্তন রাজ্য সভাপতি, কেউ একেবারে শীর্ষস্থানীয় ক্যাবিনেট মন্ত্রী। ভাবুন, এই এনসিপিআইকে নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই ক্যামেরার সামনে মুখ খুলেছেন অন্তত 4 জন নেতামন্ত্রী। এখন কথা হলো, তৃণমূল থেকে লোক নিলে, সরাসরি নিলে বা কৌশলে একটু ঘুরপথে নিলে সংখ্যা তো বাড়বে, বিলের পক্ষে ভোটও নিশ্চয়ই বেশি পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের এবং বাইরের মানে সমর্থকেদের বিপুল ক্ষোভ সামাল দেওয়া যাবে তো? বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ কি বলে? না, ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন, আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জনও নেই। দাদা, ঠিকঠাক যদি আপনার জায়গাতেই থাকতেন, এই মুহূর্তে আমি আর আপনি কথা বলছি, ঠিক এই মুহূর্তে আলাদা আলাদা করে এক একজনের সঙ্গে একান্তে দিল্লিতে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই নেতাদের সঙ্গে। করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এমপির সঙ্গে যদি বৈঠক করেন, বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ, এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়, হতে পারে একজন এমপি একটা মাত্র দলের গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন, উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, এটাই তো ছিল। বিমলদা, আপনি বিশ্বাস করেন এই এনসিপিআই এর 20 জন নেতা নেত্রীর মধ্যে একজনও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তেই 8টা বেজে 7 মিনিটে বসে নিজের এলাকার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কথা বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখুন আপনারা, শোনান আপনারা, তারা উন্নয়ন নিয়ে কথা বলেছেন, যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা, মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? দেখুন, আমাদের কথা হচ্ছে দীর্ঘদিন এ রাজ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এক ধরনের নয়, টোটাল বিশৃঙ্খল পরিস্থিতি, গোটা সমাজকে ক্রিমিনালাইজ করে দিয়েছে, একটা ক্রিমিনাল দল ক্ষমতায় ছিল, সবকটা ক্রিমিনাল বানিয়ে দিয়ে গেছে, ফলে সব কিছু মিলে গোটা সমাজটাকে তো ওই মানে স্যানিটাইজ করতেই আমাদের টাইম লেগে যাচ্ছে। উন্নয়নটা করতে হবে, তো উন্নয়ন করতে গেলে মুখ্যমন্ত্রী কি দিল্লিতে ফিনাইল নিয়ে গেছেন? না, ফিনাইল এখানে চালু হবে। দিল্লিতে কেউ যদি মিটিং করতে চায় এবং তারা যদি এ রাজ্যের জন্য কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী তো বসতেই পারেন তার সঙ্গে, আমি তার জায়গায় থাকলে আমিও বসতাম, অসুবিধা কিচ্ছু নেই। আবার বলছি, এটা মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি এই মিটিংটা দাদা সবার সঙ্গে আলাদা আলাদা করেই নবান্নে করা যেত না? দিল্লিতে শুধুমাত্র এনসিপিআই এর সাংসদদের সঙ্গে এলাকার উন্নয়নে বৈঠক, বিধায়করা কি দোষ করলেন? হতে পারে, আমার কথা, কোথায় বৈঠক হবে সেই জায়গাটা যদি আমরা ঠিক করে দিই তাহলে তো মহা মুশকিল। মুখ্যমন্ত্রী, তাহলে আমার শুধু এইটুকু জবাব দিন, তাহলে এই বৈঠকে, একান্ত বৈঠক তো ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কি প্রয়োজন এই মুহূর্তে যেটা হচ্ছে? আমার কথা হচ্ছে, সেই বৈঠকে আরেকজন এমপি যদি থাকেন তার মধ্যে দোষের কি আছে? এর মধ্যে বাকি যা হচ্ছে স্পেকুলেশন হচ্ছে, স্পেকুলেশনের রাজনীতিতে আমি অন্তত নেই। আমি যা দেখছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মহত্বকে আমি অবশ্যই দেখাবো। একজন এমপি কথা বলতে চাইছেন, তিনি কথা বলেছেন, তিনি মিটিং করেছেন, স্বাভাবিকভাবেই এর সঙ্গে অন্য কিছু গল্প এটা খোঁজার দরকারই নেই। যখন কোনো ঘটনা ঘটে তখন না হয় বিশ্লেষণ করা যাবে, যখন ঘটেনি, রাম জন্মায়নি, আমরা রামায়ণ কেন লিখছি? আমার কাছে তো এইটাই মহা মুশকিল হচ্ছে। বেশ, এই রামায়ণের একটা কাণ্ড আপনাদের বলে দিই, তারপর বিমলদার কাছে আবার যাব। সেটা হচ্ছে, এই যে একান্ত বৈঠক চলছে, সম্ভবত এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন। এই অনুষ্ঠান চলতে চলতেই হয়তো সেই সাংবাদিক সম্মেলন সরাসরি আমরা দেখাবো। বিমলদা।
ঠিক আছে, সাংবাদিক সম্মেলনের জন্য আমরাও তো অপেক্ষা করে আছি। আমরাও শুনবো যে উন্নয়ন নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে কি কথা আচ্ছা, হলো। মুখ্যমন্ত্রী কিছু বললে তো সেটা বিশ্বাস করতে হবে। মুখ্যমন্ত্রী যদি বলেন সাংবাদিক সম্মেলন করেন, তারপর তুমি আমাকে যদি প্রশ্ন করো আমি তার উত্তরগুলো দেবো, আমি তো রেডি আছি। তো আমি তো কথা বলতেই এখানে আমার দল আমাকে পাঠিয়েছে। আমার অন্তত এইটুকু ভরসা মুখ্যমন্ত্রীর ওপর আছে যে তিনি দিল্লিতে এই বৈঠকের পর এলাকার উন্নয়ন এবং এই 20 জন সাংসদ এনসিপিআইয়ের তারা নিজেদের এলাকার উন্নয়ন এর জন্য কথা বলতে পশ্চিমবঙ্গ থেকে জনগণের টাকায় প্লেনের টিকিট কেটে দিল্লি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রতিদিন নবান্নে বসেন এবং অফিস আওয়ার্সের পরে অন্তত রোজ 3 ঘন্টা থাকেন, তার সঙ্গে কথা বলতে দিল্লি ছুটে গিয়ে নিশিকান্ত দুবের উপস্থিতিতে বৈঠক করবেন না। দেখা যাক তারা কি বলেন, তারা কি বলবেন হুবহু লাইভে তো আপনাদের দেখাবো। কিন্তু এইখানে আপনাদের সামনে বিমলদা যেটা বললেন তার একেবারে যে স্পিরিটে বললেন সেই স্পিরিটের সঙ্গে যেটা মিলছে না, কি মিলছে না আমি পরপর দেখাবো। সেটা হচ্ছে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এই এনসিপির সাংসদ যারা এই মুহূর্তে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদের নিয়ে ঠিক কী বলেছেন, কি ভাষায় বলেছেন, সেটা না দেখে আমার মুখে শুনলে আপনারা মোটেই খুশি হবেন না। দেখুন। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। এদের বিজেপিতে নেওয়া উচিত নয় বলছেন, আদর্শগত নেওয়া উচিত না, কখনোই নেওয়া উচিত না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে এক সারিতে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন এনসিপিআই সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কার্যত মিলে সুর মেরা তুমহারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে। কিন্তু এই প্রেক্ষাপটে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্কে বিজেপির অন্দর থেকেই উঠে আসছে সমালোচনার সুর, ক্ষোভ, ব্যঙ্গ, কটাক্ষ। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো, সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকে বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এখনো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাকে। সেই তার গলাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে ক্ষোভের সুর। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তথাগত রায়। সায়নী ঘোষ, তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। যদিও এই নিয়ে এই দুই এনসিপিআই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথা হলো ভরসাহীনের স্লোগান তুলে ক্ষমতায় এসে শেষ পর্যন্ত কর্মী সমর্থকদেরই আস্থা আউট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে না তো। ভাবুন, দাঁতে দাঁত চেপে যে দলটার বাহুবল, অর্থবল, পুলিশ দিয়ে মিথ্যে মামলার বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করে শয়ে শয়ে বিজেপি কর্মীর লাশের ওপর দিয়ে আজ বিজেপি ক্ষমতায় এলো, সেই তৃণমূলের নেতাদেরই যদি ক্ষমতায় আসা 3 মাসের মধ্যে রং বদলে বিজেপির কাছাকাছি দেখা যায়, তাহলে নিজের দলের একজন বিজেপি কর্মী তার নিজের দলের ওপর কি করে আস্থা রাখবে? আর ভোটারদের কথাটা ভাবুন, যে মুখগুলোকে যে কোনোভাবে সরাতে মানুষ ঢেলে ভোট দিলেন, সেই মুখগুলোই এবার ঘুর পথে চলে আসছে বিজেপির কাছাকাছি। এটা ভোটারদের সঙ্গে কি প্রতারণা নয়? ভাবুন, তৃণমূল সরে গেল কিন্তু মুখগুলো থেকে গেল এবং ক্ষমতার চেয়ারে তাঁরাই থেকে গেলেন, আর সেই মুখগুলোই
একই দিনে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে প্রথম সারিতে বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রথম সারিতেই বসেছিলেন, একটু দূরে অবশ্য কাকলি ঘোষ দস্তিদার। আর এই ছবিগুলোই সম্ভবত দিলীপ ঘোষ, তথাগত রায়, তাপস রায় বা অগ্নিমিত্রা পালদের উষ্মার কারণ। ঘটনাচক্রে আজই এ রাজ্যের ক্ষমতা বদলের ঠিক 3 মাস পূর্ণ হলো, 4 মে থেকে আজ 4 আগস্ট। নেতাকর্মীদের এবং কর্মী সমর্থকদের এই রং বদলের জেরে শেষ পর্যন্ত দলের প্রতি বা দিল্লির প্রতি ভরসা আউট হয়ে যাবে না তো? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, মানে এতদিন পর্যন্ত একটু রাগঢাক ছিল, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার কাউন্ট কর লিজিয়ে, অর্থাৎ গুনে নিবে 20 জন কেন, আমরা 25 জন 30 জনও করতে পারি। ফলে এই পুরো ঘটনাটা বিজেপি সরাসরি হস্তক্ষেপ করছে এবং দলবদলটা দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওপেনলি মানে দল থেকে বলা হয়েছে যে জাতীয় স্বার্থে, এটা তো রাগ ঢাকের কিছু নেই, এখানে কেউ ডিফেন্ড করারও জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মানে আরও দরজাটাকে খুলে দিতে চাইছেন, বলছে গণিয়ে নেবেন আপনারা কতজন এমপি আমাদের সাথে এদের থেকে আসে। এবং এই পশ্চিমবাংলার বিধানসভার মধ্যেও একটা নিয়ন্ত্রিত বিরোধী শিবির তৈরি করে রেখেছে। এই বিজেপি নেতা কর্মীরা হতাশ হচ্ছেন, মানে এই বিজেপি নির্বাচনের আগের বিজেপি আর নির্বাচনের ফলাফলের পরে 3 মাসের সরকারের বিজেপি এক নয়। এটা বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু আমি কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা হতাশা হবেন না, আপনারা ফুলের মালা একেবারে রেডি করে রাখুন। কিছুদিন পরে এনসিপিআই হয়ে এরা যখন বিজেপির পতাকা ধরবে তখন মালাটা কিন্তু প্রথমে আপনারা পরাবেন। আপনারা যদি তা না পরান, আপনারা যদি মনে করেন ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভুল করবেন। এই কারণেই ভুল করবেন যে সমস্ত এমপিদের মানে মাথার উপর হাত আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে সমস্ত এমপি এমএলএদের মাথার উপরে হাত থাকবে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যির, তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা গেলে কিন্তু আপনাদের উল্টো পুলিশ অ্যারেস্ট করবে। ফলে তার থেকে বেটার হলো সহাবস্থান করা, তার থেকে অনেক বেটার বিজেপির কর্মী সমর্থক জেলায় জেলায় যারা আছেন তারা পরিষ্কার মালা ফুল চন্দন নিয়ে এই সমস্ত নেতাদেরকে আপনারা মানে অভ্যর্থনা করুন, সাগরে আমন্ত্রণ জানান এবং তাদের নিয়ন্ত্রণে আপনারা কাজ করবেন। এরা এমপি, এরা উন্নয়নের কাজ করবে, আপনারা তার শরিক হবেন। কাকলি ঘোষ দস্তিদাররা, সায়নী ঘোষরা তাদের নিজের লোকসভা কেন্দ্রে উন্নয়নের যজ্ঞের সামিল হবেন। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন, পথ নির্দেশ করবেন, শ্রমিক ভট্টাচার্য যেভাবে বলবেন সেই অনুযায়ী সায়নী ঘোষরা কাজ করবেন, আর আপনারা তার সহযোগী হিসাবে কাজ করবেন। তাহলেই না আমাদের রাজ্য সবচেয়ে বেশি উন্নতি হবে। ফলে সেইটা না করে যদি আপনারা এলাকায় এলাকায় ক্ষোভ বিক্ষোভ দেখান, তাহলে কিন্তু উন্নয়নের বাধা হিসাবে দাঁড়াবেন এবং আপনারা কিন্তু পরিষ্কার একেবারে কোট আনকোট অ্যান্টি ন্যাশনাল হয়ে যেতে পারেন। ফলে খুব সাবধান, মানে বন্ধু, এদের স্বাগত জানানোটাই হলো আপনার একমাত্র কাজ। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই সুমনদা, আবু তাহের, ইউসুফ পাঠান আর খলিলুর রহমান এই 3 জন যখন ব্যাক গিয়ার দিয়েছে, এই খবরটা কিন্তু গত 4 দিন আগে এবিপি আনন্দের স্টুডিওতেই আলোচিত হয়েছে, আমি ছিলাম। এবং মেক নো মিস্টেক বিশ্বনাথ, তারা নীতি নৈতিকতার কারণে ব্যাক গিয়ার দেননি, দিয়েছেন যে তার কনস্টিটিউয়েন্সিতে সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্রে জিততে পারবেন না বলে। শুধু তাই নয়, সামনে মানে লোকের সামনে গিয়ে হাজিরও হতে পারবেন একদম। এবং আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুররা জানে যে বিজেপির রাজনীতির ইতিহাস গত কয়েক বছর যদি দেখে, তাহলে বিজেপি 294 জন প্রার্থীর মধ্যে একজনও মুসলমান প্রার্থী করেনি। এখানে যদি এরা থেকে যায় 29-এ এলাকায় ঢুকতে পারবে, এলাকাতে ঢুকতে পারবে না, আগামী দিনে প্রার্থী হতে পারবে না, বিজেপির কোনো সুযোগ নেই। ফলে এরা নিজের স্বার্থে কিন্তু মানে পরিষ্কার ব্যাক গিয়ার দিয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, ব্যাক গিয়ার তো দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী 240 থেকে যদি স্টেবিলিটি আনতে হয়, আর বিশেষ করে আমি বলবো ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন দেশের জুড়ে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তার একটা ছোট্ট রিফ্লেকশন বিহারের উপনির্বাচনে এসছে। ফলে যে কোনো, মানে এখানে নরেন্দ্র মোদী নয়, এখানে রাহুল গান্ধী থাকলেও সে কি চাইতো যে 240টাকে আমার 272-এ নিয়ে যাই। ফলে তড়িঘড়ি কিন্তু আমি বলছি এই শুভেন্দু অধিকারীদের উপরে প্রায় কার্যত বলা যায় যে মানে অ্যাসাইনমেন্ট করা হয়েছে যে ভাই দ্রুততার সাথে এদের সাথে নেগোসিয়েট করে একদম পরিষ্কার বিজেপি শিবিরে সিল করে দাও।
যাতে করে আমার স্টেবিলিটি বা বিজেপির ভাষায় যে গ্রেটার ইন্টারেস্ট যাতে সার্ভ হয়, অর্থাৎ আমার অ্যামেন্ডমেন্ট বিলগুলো যাতে পাস হয়ে যায়। কিন্তু যে প্রশ্নটা আমরা রাখতে চাইছি যে মানুষ মানে কোনো রাজনৈতিক দল কিন্তু কথা শেষ পর্যন্ত রাখলো না। বামফ্রন্ট 34 বছর শাসন করার পরেও বহু বিষয়ে কথা যেমন রাখেনি, আবার 11 সালের পরিবর্তনটা খুব কাছ থেকে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেনি, যেভাবে উনি দল ভাঙার রাজনীতি এ রাজ্যে চালু করেছিলেন সেটা প্রতিনিয়ত আমি সরব ছিলাম। আর শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা, যদিও এটা আমি মনে করি দিল্লির অ্যাসাইনমেন্ট, সেই দিল্লির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে যেভাবে দল বদলুদেরকে নানা কায়দায় অন্তর্ভুক্ত করছে তাতে চালাকি থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার দলবদল এক ধরনের, এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা আছে, এখানে সিকিউরিটির ভূমিকা আছে, এখানে যারা দলবদল করছে বা বিভিন্ন শিবিরা আশ্রয় নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা সিঙ্গেল হয়নি, আর উল্টো দিকে যারা দলবদল করছে না তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। ফলে খুব পরিষ্কার পুলিশ প্রশাসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলবদল করতেন সেই একই কায়দায় একইভাবে দলবদল বা দলের শিবির বদল বা নিজেকে এই সংখ্যা বাড়ানোর গল্পটা শোনানো হচ্ছে। তার মানে দিনের শেষে কিন্তু আমি বলছি যে দলবদলের যে রাজনীতির ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা চালু করেছিলেন সেটাকে কিন্তু বিজেপি আরো এক কদম এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন কায়দায়। আমার একটা মনে হলো খুবই ব্যাড টেস্টের এই বক্তব্যটা, তার কারণ ও স্লেস নিয়ে কথা বলতেই পারে ইত্যাদি ইত্যাদি, তাতে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু যারা বিরোধিতা করবে তাদের অ্যান্টি ন্যাশনাল করে জেলে পাঠানো হবে, ও তাহলে বিজেপির ইতিহাসটাই জানে না, পড়েইনি। আজ অবধি বিজেপি এরকম কখনো কোথাও করেনি, পশ্চিমবাংলাতেও কোনোদিনই করবে না, বরং এই কাজগুলো মমতা ব্যানার্জি করতে হয়তো দেখে দেখে ভুলে যাচ্ছে। অন্য দল থেকে আসবে কি আসবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন, সেই ভবিষ্যৎবাণী আমি তো করছি না। আমি শুধু এইটুকু বলছি যে কে এনসিপিকে নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, অন্য একটি রাজনৈতিক দল সেটা, তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেটাও করতে পারে। তারা বিজেপিতে এলে আমার দলের যারা বিরোধিতা করবে সবাইকে গ্রেপ্তার করানো হবে, এই কথাগুলো খুব ব্যাড টেস্টের পরিচয় দেওয়া হয়েছে, এগুলো না বলাই ভালো। বিজেপি এই কাজ কখনো করে না, বিশ্লেষক হিসেবে এই ধরনের কথা বলাটাই উচিত নয় বলে আমি মনে করি। সুমনদা দেখুন, মানে বিমলদার দায়বদ্ধতা আছে ওই কুণাল ঘোষের ভাষায় মার্কস বাড়াতে হবে এবং ব্যাটিং করতে হবে, কারণ না হলে দেখুন মানে বিমলদার থেকে তো তথাগতরাই অনেক বড় বিজেপি নেতা, আমি সবাই বড়। আচ্ছা, আমি বড় নেতা যখন কিছু বলে না তখন অন্তত মুখপাত্রদেরও কিছুটা কনসিডার করতে হয়। ফলে বড় নেতা তথাগত রায় যখন এই দলবদলের বিষয়টাকে অত্যন্ত নেগেটিভ জায়গা থেকে দেখেছেন, এবার তৃণমূলের সংস্কৃতির জায়গা থেকে দেখেছেন, তারপরে যদি ছোট ছোট নেতারা সেটাকে সমর্থন করে ব্যঙ্গবিরূপ করে সেটা ঠিক নয়। কিন্তু আমি বলছি যে বিজেপির সামগ্রিকভাবে বিজেপি যে প্রতিশ্রুতি মানুষকে নির্বাচনের সময় দিয়েছিল যে আমরা তৃণমূলীকরণ হতে দেব না বিজেপিকে, বিজেপি সর্বক্ষেত্রে তৃণমূলীকরণ করছে। কেন আমি বলছি, এক মিনিট আমি সময় নিচ্ছি। সেটা হলো যে গতকালই আপনি আলোচনা করলেন সারা রাজ্য জুড়ে তোলাবাজি চলছে। তোলাবাজি তো ছিল, তোলাবাজি মানে তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপি তৃণমূলী কংগ্রেস একদিকে হচ্ছে। আর হলো দ্বিতীয় যেটা, বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল দলবদল, মানে টাকা পয়সা পুলিশ প্রশাসন দিয়ে দলবদল। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বিজেপি পেল, তাহলে বিজেপি তৃণমূলীকরণ যদি হয় তাহলে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি একটু ক্ল্যারিফাই করব, আর একটু বিস্তারিত আমরা চর্চা করব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে তথাগত রায় যদি একদিকে মুখ খুলে থাকেন, একই দিনে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি, একই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী, অগ্নিমিত্রা পালও গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী। কি বলছেন তারা এই এনসিপিআই নিয়ে, দেখুন। সোমবার থেকে মঙ্গলবার এই তিনটে ছবিই বলে দিচ্ছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন গাঢ়। The meeting was very good and fruitful. দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো। আমি কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম রাত্রিরে, সন্ধ্যে 6:30 থেকে 7:10 পর্যন্ত। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে উচ্ছ্বসিত, বেজায় খুশি। কিন্তু এনসিপিআই সাংসদরা দিল্লিতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও এই বৈঠককে কি আদৌ গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির আদি নেতা কিংবা মন্ত্রীরা? আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে, কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে। রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি?
এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়, এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। গত লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটেও যারা ছিলেন যুযুধান পক্ষ, একে অপরের রাজনৈতিক শত্রু, আজ তারা হঠাৎই বন্ধু। বৈঠক করছেন, প্রশংসা করছেন, আচমকাই শত্রু থেকে মিত্র হয়ে গেছেন। রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল হারা মাত্র তৃণমূলের সাংসদদের একাংশের হঠাৎ করে বন্ধু হয়ে যাওয়াটা কি আদৌ ভালো চোখে দেখছেন বিজেপির সবাই? অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একই কথা শুনি আজ মন্থরার মুখে। দেখুন, রাজনীতিতে সময় কত দ্রুত পাল্টায়। ক্ষমতার চেয়ারে থাকার সময় নিজেদের করা কাজ কত দ্রুত নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে। একেই বাংলায় বলে কৃতকর্ম, আর পৃথিবী জুড়ে আজকাল বলে কর্মা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোট আনকোট পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। থানায় আইসি গিয়ে বলছে বিজেপি যা বলবে সেই দলে চলুন, সেই মতো চলুন, নয় জেলে চলুন। অর্থাৎ পুলিশের চাপে তৃণমূলের কচি কচি নেতা নেত্রীরা সদল বলে দল বদলে বাধ্য হচ্ছেন। মানে তাঁরা চাইছেন না, পুলিশ তাদের দল ছাড়তে বাধ্য করছে। আর এখন এসব কথা বললে আগে তো ঘোড়ায় হাসতো, এখন কিন্তু মিম হবে। সে হোক, কিন্তু কে বলছেন পুলিশের চাপের কথা? মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটি মাত্র ঝালদা পুরসভা এই সৌম্যদের কাছে, কংগ্রেসের কাছ থেকে জোর করে কেড়ে নিতে মরিয়া তৃণমূল একেবারে পুলিশকে নামিয়েছিল বলে অভিযোগ যে কংগ্রেস চেয়ারম্যান তপন কান্দুকে খুন করানো হয়েছিল। হুমকির সেই অডিও টেপ দিনের পর দিন এই অনুষ্ঠানে আমরা দেখিয়েছি। পুলিশের চাপের কি অভিযোগে সেদিন তোলপাড় হয়েছিল এই রাজ্য, একবার দেখে নিই 2022 সালের 15ই মার্চের এই অনুষ্ঠানের ঘণ্টাখানেকের ছোট্ট একটা অংশ। পুলিশের চেয়ারে বসে, থানার চেয়ারে বসে দিনের পর দিন আপনাদের কাজ বলবো না, রাজনীতির কাজ, রাজনীতির হিসেব, বোর্ড গঠন, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে এই অশুভ এবং অনৈতিক প্রক্রিয়া চালিয়েছিলেন উর্দি পরে একজন পুলিশ কর্মী। সমীরদা, মারাত্মক অভিযোগ। না, আপনার প্রশ্নটা কি? আপনি সরাসরি যদি করেন আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, প্রশ্নটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, আপনার কি এতটা শুনে মনে হচ্ছে না যে একজন পুলিশ কর্মী, উর্দিধারী পুলিশ কর্মী যা করা উচিত তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ বেআইনি অনৈতিক একটা কাজ করেছেন শাসক দলের রাজনৈতিক স্বার্থে? অভিযোগ তো তাই। আর এবার দেখব তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর দেয়া সেই অডিও টেপ, যেখানে অনেকে বলেন যে তৃণমূল আমলে প্রশাসনিক রাজনীতিকরণের একটা নজির হিসেবে দেখা যায়। কি ছিল সেই অডিও টেপে? ছোট্ট একটা অংশ আপনাদের মনে করিয়ে দিই। হ্যাঁ স্যার। তারপরে তোর সাথে তোর কাকার কথা হলো নাকি? হ্যাঁ, কথা হলো, বললো তো কথা হয়েছিল আমার সঙ্গে ভিতরে। তো বলছে যে কই বললো যে ভাই আরো চেয়ারম্যান সিটটার ব্যাপারে বলছেন। চেয়ারম্যান তো হবে না, আমি বলেই দিয়েছি। হ্যাঁ, ভাইসটা হলে হবে বা বাদ বাকিগুলো হবে। চেয়ারম্যান টিএমসি লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকালে কথা হলো, তারপরে আবার বললাম যে তাহলে কি বলবো, যে তাহলে জানাচ্ছি বলছে 18 তারিখে তো বলছে আমাদের বোর্ড গঠন হবে হোলির পর। আরে বোর্ড যবেই গঠন হোক, বলো দেরি থাকে। ও তোর কাকা বলছে দেরি আছে স্যার, আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাবো। ঠিক আছে, ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। ঠিক আছে, তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনে সামনে আমি বলে দিচ্ছি আরো ডিটেলস। ঠিক আছে, ঠিক আছে। তারপর ধরুন তাহেরপুর, বামেরা গোটা রাজ্যে একটি মাত্র পুরসভা জেতেছিল, জেতার সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছিল কাকে? না, তৃণমূলের ব্লক সভাপতি নন, জেলা সভাপতি নন, তাহেরপুর থানার আইসিকে। ভাবতে পারেন? তবে অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতানেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ, তুমি নিজে বিশ্বাস করো এটা? দেখুন, সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে। আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপি আর সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে খুঁজছেন, একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন, সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরাদ হাকিম, হ্যাঁ, তার ওপর চাপ আছে না নেই, তার ওপর চাপটা পুলিশ নয়,
খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন যে এই যে তোমার আপনার সই রয়েছে। তারপরে কি হলো, তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, এই যে বারবার বিশ্বনাথ দা বলছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ নিয়ে তিনি হতাশ। আচ্ছা বিশ্বনাথ দা, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের বিজেপির, আপনি হতাশটা হচ্ছেন কিভাবে? মানে যে দলটা এই বঙ্গে সে তার পায়ের তলায় মাটি শক্তই করেছে তৃণমূল এবং সিপিএম, মূলত এই দুটো জায়গা থেকে নেতাকর্মী নিয়ে তাদের তৃণমূলীকরণে হতাশ হওয়ার কি আছে তো আমি কিছু বুঝতে পারলাম না। এখানে বিজেপি বলতে কি আদৌ বিজেপিতে কেউ আছে? শ্রমিক ভট্টাচার্য বা সায়ন্তন দা বা বিমলদার মতো কয়েকজন বাদ দিলে সবাই তো মোটামুটি হয় তৃণমূল নয় সিপিএম। কেন নেতা মানে নিচুতলার কর্মীরা বিজেপি নিশ্চয়ই থাকতে পারে সুমনদা, কিন্তু আপনি প্রতিটা বুথে ধরে ধরে যদি খুঁজে দেখেন সব মিলে 30% বুথে হয়তো আপনি কটা আদি বিজেপি খুঁজে পাবেন, বাকিরা হয় সিপিএম নয় তৃণমূল। কারণ 2019-এ তাদের যখন এত ভালো ফল হয় সেটা তাদের কর্মী সমর্থকের ভোটে হয়নি। দ্বিতীয় কথা, এইখানে দেখুন বাংলার যারা বিজেপি নেতা রয়েছেন, জুতোর ন্যাকড়া হয় না, জুতোর ন্যাকড়ার যা দর তাদের দিল্লির নেতারা তাদের সেই দরটুকুও দেয় না। এখানে বসে তারা কি ভাবলেন, কি মনে করলেন, কে তার মাথার ওপরে যে বসবে নিয়ে তাদের হাউতাস করলেন, ওই অ্যান্টি ন্যাশনাল ইত্যাদি যেটা বিশ্বনাথ বলছেন ওসবের কোনো প্রয়োজন নেই দাদা। বিজেপি বাংলায় যারা করে তারা এটা জেনেই করে, দিল্লি যদি আমাকে বলে আমাকে জুতোটা পরিষ্কার করে দিতে হবে এটা জেনেই তারা করে। আমার শুধু কৌতূহলের একটা প্রশ্ন বলো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের যে অন্য নেতারা, আমি ওই শব্দবন্ধ ব্যবহার করবো না, জুতোর ন্যাকড়া, কিন্তু তাদের কতটা গুরুত্ব ছিল বাবা তৃণমূলে? ধরে নিই গুরুত্ব ছিল না, ধরে নেওয়া যাক, আমি ধরে নিলাম ছিল না, তাহলে সেই গুরুত্বহীন লোকদের নিয়ে তো মুখ্যমন্ত্রী বানিয়েছে বিজেপি। বিজেপি নিজের দাবি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ দল, তাদের যদি ল্যাম্পোস্টদের নিয়ে, তাদের ভাষায় কোটানকোট ল্যাম্পোস্টদের নিয়ে মুখ্যমন্ত্রী করতে হয়, না তথাগত রায় হতে পেরেছেন, না শ্রমিক ভট্টাচার্য, না সায়ন্তন দা, তত বিধায়কই হতে পারেনি। তো এই সেই জায়গা থেকে কাউকেই কিছু বানালো না, এই কোটানকোট ল্যাম্পোস্ট যারা হচ্ছে চোর, তাদের ভাষায়, আমার ভাষায় নয়, অত্যন্ত। আচ্ছা, পুলিশ দিয়ে যে চাপ দেওয়ার দলবদলের কথা আপনার খেয়াল থাকবে, মানে আপনার অবশ্যই থাকবে আর্কাইভে, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক জেলায়, শুধু কংগ্রেস নয় কিন্তু বিজেপি পর্যন্ত, বিজেপি কর্মীদের ওপর পুলিশকে দিয়ে অত্যাচার করানোর একের পর এক অভিযোগ, এবং সায়ন্তন দার বাইট আছে। আপনি যদি আর্কাইভ খোঁজেন দেখবেন সায়ন্তন বসুর বাইট আছে, আমার প্রতিক্রিয়া নিতেই হবে, শুভেন্দু অধিকারী অত্যাচারটা করছে। হ্যাঁ না, দেখুন যেটা আমাদের ভাই অনির্বাণ বলছে, আপনি তো শুধু দুটো জায়গা বললেন, একটা তাহেরপুর আর আমাদের পুরুলিয়ার ঝালদা। আমি পুরুলিয়ার 18 পঞ্চায়েত নির্বাচনের কথা বলছি। রঘুনাথপুর থেকে আমাদের জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন গণেশ সিং, তাকে মালদা পুলিশ গ্রেপ্তার করে, নার্কোটিক্সের অ্যাক্ট দেয়, কারণ জেলা পরিষদে বিজেপির সদস্য কম করতে হবে। লিপিকা বন্দ্যোপাধ্যায় আরেকজন জেলা পরিষদের মেম্বার, ওই একই নির্বাচনে, তার স্বামীকে গ্রেপ্তার করা হয় একই আইনে, বোধহয় বীরভূমের পুলিশ থেকে দিয়ে গ্রেপ্তার করানো হয়। তৃণমূল কংগ্রেস এই ধরনের পুলিশ প্রশাসন দিয়ে চমকে ধমকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পরবর্তী সময় পৌরসভা, এগুলো দখল করেছে। এটা খুব ন্যাচারাল জিনিস। আমি বলছি তৃণমূল কংগ্রেস দখল করেছে, প্রশাসন দখল করেছে। ন্যাচারাল বলবেন, অনৈতিক বলবেন না। না, আমি বলছি তৃণমূলের ক্ষেত্রে ন্যাচারাল, তৃণমূলের ক্ষেত্রে এটাই ন্যাচারাল, এটা না করতে পারলে অনৈতিক। রাজীব কুমারকে এই কাজে ডেপুট করা হয়েছিল। রাজীব কুমার আজকে সাংসদ আছেন, কলকাতা পুলিশ কমিশনারের কাজ ছিল, এবং এটা আমার অভিযোগ নয়, বিরোধী নেত্রী থাকাকালীন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ওনার লালবাজারে বসে কাজ হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের ফোন ট্যাপ করা, এই যে হোয়াটসঅ্যাপে ফোন করা। আমি আপনার সঙ্গে কথা বললে অনেক সময় হোয়াটসঅ্যাপে বলতে হয়েছে গত 10 বছর। কেন? এমনি কোনো কথা বলা যায় না, কারণ লালবাজারের পুলিশ বিরোধী সকলের ফোন ট্যাপ করে বসে থাকে। তার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে যেগুলো বলছেন, এগুলো অন্তত সাধারণ মানুষও বিশ্বাস করবে না। অনির্বাণ বলল যে বিশ্বনাথদার কেন দুঃখ হচ্ছে। হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে। তার কারণটা হলো 2026-এর আগে, নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল যে 21-এর যে ভুলটা আমরা করেছি সেটা আমরা রিপিট করব না, এবং সেটা প্রমাণ করেছিল। প্রার্থী তালিকা যদি দেখেন, কোনো সেলিব্রিটি রাখেনি। প্রার্থী তালিকা যদি দেখেন, আপ্রাণ চেষ্টা করেছে মাটির কাছাকাছি লোকগুলোকেই প্রার্থী করতে। এবং বিজেপির যদি প্রচারমুখী মুখটা দেখেন, অভিমুখটা প্রায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল যে তৃণমূল মানেই চোর, এবং এই তৃণমূল আমরা কোনো মতেই অন্তর্ভুক্ত করব না। আমার দুঃখটা ওই কারণে যে মাত্র 3 মাস আগে যে প্রতিশ্রুতি বিজেপির নেতারা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী সমেত, সেই বিজেপি বিশ্বনাথদার অ্যাসেসমেন্টে একটা গন্ডগোল হচ্ছে, তৃণমূল মানেই চোর,
কিন্তু কোনো কাট অফ ডেট বলেছিলেন? কবে থেকে তৃণমূল মানে চোর, কবে আগেরটা চোর নয়? শুভেন্দু অধিকারীকেও তো চোর। আমি সবার কাছে আসবো, একটা বাক্য তুলে নিলাম, তৃণমূল মানেই চোর, কিন্তু এর পরের প্রতিবেদনে আপনাদের চোর থেকে জোচ্চোরে উন্নত হওয়ার আরও বেশি ওপরে ওঠা সিঁড়ির ধাপের রাস্তাটা দেখাবো। তার কারণ এর আগে প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখালাম, তথাগত রায় কি বলেছেন, দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী, তার মধ্যে একজন আবার আগের রাজ্য সম্পাদক, আরেকজন প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল দেখালাম। এবার দেখাবো রাজ্যের শিল্পমন্ত্রী, তিনি সরাসরি রাজনৈতিক জোচ্চোর বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কোন সময় বলছেন? যে সময় 24 ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ, বেহায়া একটা, মানে এই রকম উঁচা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ যেন সাপে নেউলে। একসময় দুজনে একসঙ্গে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থেকে যান, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই এনসিপিআই এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতিতে পাকে চক্রে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এক শিবিরে, এনডিএতে। কে আমি ওর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঘন ঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। উনি কথা প্রসঙ্গে বললেন, আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে 80 বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা। আমি এইটাতে খুশি যে তৃণমূলটা ভেঙে চুরমুর হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। অর্থাৎ শরিকি লড়াই এখন তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, পুলিশকে রাজনীতির ঘুঁটি হিসেবে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে একেবারে দলদাসে পরিণত করে বিরোধী রাজনৈতিক নেতানেত্রীদের গলা টিপে কার্যত গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায়, তার জলজ্যান্ত সাক্ষীরা আমার স্টুডিওতেই বসে আছে। ক্ষমতা বদলের আগে অবধি বিজেপি, কংগ্রেস বা বামেদের কতজন সমর্থককে যে পুলিশি তৎপরতায় মিথ্যে কেস দেয়া হয়েছে, অনুব্রত মণ্ডলের সেই কুখ্যাত গাঁজা কেস দিয়ে বিনা অপরাধে 10 বছর জেল খাটানো হয়েছে, এরকম একজন মানুষকে যুক্তিতক্ক অনুষ্ঠানে এনেও ছিলাম। আজ এই ঘটনাগুলো নিঃসন্দেহে বিমলদা, সৌম্য বা সায়ন্তনবাবুরা যদি তার তালিকা দেয়, সেটা লিখতে এই A4 সাইজের অন্তত 100 পাতা লাগবে। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর জন্য কার্যত চোখের জল ফেলছেন, তার নেতৃত্বে যে কত সহস্রবার বিরোধী দল ভাঙানো হয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, তার সাক্ষী এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস। আজ দল ভাঙানো নিয়ে তৃণমূল নেত্রীর এই আর্তনাদ কংগ্রেসের প্রতিনিধি সৌম্যর কেমন লাগছে? দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন সব কে তৃণমূল, কে বিজেপি, আর বিশ্বনাথ দা রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই জানতাম। এখন বিজেপির বিবেক হয়ে গেছে কবে থেকে আমি এটা বুঝতে পারলাম না। বিবেকবান মানে বিবেক, তো বিজেপি যে তৃণমূল যে পশ্চিমবাংলা বিজেপির শেল কোম্পানি, এটা জানার কি কারোর অসুবিধা আছে নাকি? আমরা কি দীর্ঘদিন ধরে বলে আসছি কে বিজেপি, কে তৃণমূল। আমরা ছোটোবেলায় ওই মশার জীবনচক্র পড়তাম, জীবন বিজ্ঞানে। প্রথমে মশা, তারপরে ডিম। ইন্ডিগো জোটে আছে? আচ্ছা, তোমার কি কথা আমার সময় বলতে হবে? কি মুশকিল। আবার এক লাইনে একটা প্রশ্ন আছে, শুধু অ্যাড করে দাও। আরে বলে দিচ্ছি, সব তৃণমূল তো এখন ওদিকেই চলে গেছে। আছেটা কি? ও নেই, তাহলে ইন্ডিজোটে নেই। তাহলে আগে আমরা একটা মশার জীবনচক্র পড়তাম, যে ছোটবেলায় মশা থেকে ধরুন ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে আবার ডেঙ্গু, মশা।
এখন প্রথমে তৃণমূল, তারপরে এনসিপিআই, তারপরে ভালো তৃণমূল, তারপরে আস্তে আস্তে বিজেপি, এই তো চলছে। আরে সুমনদা, এই একনাথ শিন্ডে সব এরা বলছে না কিছু অনেক কথা, এগুলো আমরাও তো জানি, রাজনীতিতে কেউ বাচ্চা ছেলে না। ওই একনাথ শিন্ডে যে দল ভাঙানোর কেসটা আছে, তো সেটাতে এখন সুপ্রিম কোর্টে কী রায় হয় সেদিকে দাঁড়িয়ে জল মাপছে। এখন বিজেপি জল মাপছে, আর যে কটা ডিলিমিটেশন বিল টিল আনবে আর কি, সেই সংখ্যাগুলোকে দিয়ে ভোট করাতে হবে। এই যে রাগ হয়ে গেল দেখলেন তো এক্ষুনি। এখন ব্যাপারটা হচ্ছে, আমার এক বন্ধু বিজেপি, মানে আপনি জোর করলে আমি নাম বলবো না, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম একদিন যে ভাই তোমরা বিজেপিতে কেন জয়েন করছো এত দেড় বিজেপি? তো আমাকে বললো যে আগে লুকিয়ে লুকিয়ে বিজেপি করতাম, এখন প্রকাশ্যে করি। অসুবিধাটা কী আছে? এখন তো প্রকাশ্যে, অসুবিধা কিছু নেই। আগে লুকিয়ে লুকিয়ে করতো। আমরা এখানে বারবার অভিযোগ করতাম যে এই যে পার্লামেন্টে অ্যাবস্টেন হয়ে যাওয়া, এই যে তৃণমূলের অ্যাবস্টেন হয়ে যাওয়া, বিলগুলোকে পাস করতে সহায়তা করা, যত জনবিরোধী বিল আছে দেখবেন আপনি লক্ষ্য করে, সিএ এনআরসি থেকে শুরু করে যেগুলো বলে সব অ্যাবস্টেন হয়ে যাওয়ার কারণটা কী ছিল, আজকে দিনের আলোর মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে এত আলোচনা করছেন। হি ইজ আ ব্রিজ বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল, হি ওয়াজ আ ব্রিজ। আজকে আপনার নতুন কথার কী আছে? আজকে আপনি বলছেন যে এরা 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 তৃণমূল থেকে বিজেপিতে যাবে না, কি করে ভাবলেন? এটা আমরা দেখেছি না, অনেক দেশে দেখবেন ভিসা অন অ্যারাইভাল হয়, আপনি দেশে গেলে ভিসা একদম। এরা হচ্ছে তৃণমূলের সেই সব লোকজন, এরা বিজেপিতে চলে যাবে ভিসা অন অ্যারাইভাল, আজকে এসো কালকে দরকার পড়ে। এই রাজ্যে তৃণমূল না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে রাজনীতির মান কত নিচে নামতে পারে। আজকে আপনি গাদ্দারি গাদ্দারি বলে চিৎকার করছেন, এই গাদ্দারদের সর্দার তো আপনি। 98 সালে যখন আপনি দল ভেঙেছেন, চব্য-চস্য লেজ্জ পেয়ে কংগ্রেসকে দুর্মুষ করেছেন পশ্চিমবাংলায়, তখন আপনার মনে হয় না? আপনি একটা যে আপনি একটু ঝালদা পুরসভা, ওদিকে তাকিয়ে আপনিটা বলো, এমন ভাবে আমার দিকে তাকিয়ে বলছো আমি বলো কি দল ভেঙেছি। আমি দেখুন আপনি এই মুহূর্তের একটা বড় খবর নিয়ে আছি, তার কারণ একেবারে সরকারি অরিজিনাল নোটিফিকেশন আমার হাতে পৌঁছে গেছে। 1 অক্টোবর 2026 থেকে ডিএ 20% যে সরকার ডিএ দেবে বলেছিল, সেটা 1 অক্টোবর 2026 থেকে হবে। অর্থাৎ রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত কর্মচারীরা 38% ডিএ পাবেন। I repeat, state government pensioners, family pensioners shall draw dearness relief of 38% of revised pension / revised family pension with effect from 1/10/2026. এখন যেটা 18 করে পান, সেটা 1 অক্টোবর 2026 থেকে 38% হারে পাবেন। আবার বলছি, সরকারি কর্মচারী এবং সরকার পোষিত সমস্ত স্কুল শিক্ষক এবং অন্যান্যরা। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি সৌমকে আটকালাম। হ্যাঁ, আমি শুধু একটা কথা, কিন্তু যখন যে মুহূর্তে চোখটা তুললাম দেখলাম আপনি ভেঙেছেন। না, আমি তো একটা কথাই বলছি আপনাকে, যে আপনারা এইটা নিয়ে আলোচনা করছেন, আমরা দীর্ঘদিন বলেছি। আপনি বলছেন একটা ঝালদা পুরসভা, একটা তাহিরপুর পুরসভা, হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনগুলো দেখুন। পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা দাঁড়িয়ে থেকে জেতা প্রতিনিধির সার্টিফিকেট কেড়ে নিয়েছে। জেতা প্রতিনিধি, তার সার্টিফিকেট জেতা অবস্থায় সেই সার্টিফিকেট দেয়নি, সার্টিফিকেট কেড়ে নিয়েছে, ভোট দিতে দেয়নি। পুরসভা পঞ্চায়েত একটার পর একটা জায়গায় গণতন্ত্রকে খুন করেছে এরা, বিরোধীদের দুর্মুষ করেছে এরা। কিন্তু তুমি ভেবেছিলে এত তাড়াতাড়ি চক্রটা ঘুরবে? মানে কর্মফল বলো বা কর্মা বলো, এত তাড়াতাড়ি তার মানে ম্যাজিক দেখাবে? আমাদের কোনো কনফিউশন ছিল না, কারণ এই রাজ্যে আমরা জানতাম যে এরা সব ওই RSS এর তৈরি করা যে দল, সেই দল। আজকে দেখুন কি অবস্থা। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নতুন, আমরা ওকে বলতে পারবেন না। আজকে বলুন, বারুইপুরে একটা ঘটনা ঘটেছে, আপনি বলছেন এই রাজ্যে বিরোধীদের কথা। বারুইপুরে যাদের সংখ্যা বেশি আছে বলছে এরা বিরোধী, সিলেক্টেড মানে নির্বাচিত, এরা বিরোধী নির্বাচন করেছে। এনসিপিআই এর প্রতিনিধিরা গেছে বারুইপুরের একটা ঘটনাতে বাড়িতে, তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক, আপনাদেরই সাংবাদিক বোধহয়, জিজ্ঞাসা করছে ভাই কী ব্যাপার? বলে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে তাই এসেছি। এরা বিরোধী, এরা পশ্চিমবাংলার বিরোধী, আমরা বুঝি না কিছু, আমরা সব বাচ্চা ছেলে। আজকে এই রাজ্যে আপনি বলেন এরা সবাই তৈরি করা। আজকে তৃণমূল আছে, কালকে যখন দাদার দরকার পড়বে না তখন আবার চলে আসবে এদিকে, অসুবিধা কি আছে? একই তো ঘর। হ্যাঁ, কিন্তু মানুষের প্রতিক্রিয়া, কর্মীদের প্রতিক্রিয়া, ভোটারদের প্রতিক্রিয়া আমি সায়ন্তন বসুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন এবং তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে আজকে যারা মুখ্যমন্ত্রীর বৈঠকে সেই 3 জন সাংসদও কিন্তু ছিলেন। এদের দলে নেওয়া প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য একটা
বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জুতোর মালার কথা বলেছেন। ঠিক কী বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য এই তিনজনকে নিয়ে, যারা ঘুরিয়ে টুরিয়ে নয়, সরাসরি 3.5 ঘন্টার মধ্যে পদত্যাগের, সরাসরি বিজেপিতে ঢোকার সুবর্ণ সুযোগ। মানে আমি বলছি যে দিওয়ালির সময় আমাদের ছোটোবেলায় বাম্পার ধামাকা হতো না, সেই রকম লটারি লাগার মতো সরাসরি বিজেপি, যাদের বিজেপির টিকিটে আবার রাজ্যসভায় পাঠিয়েছেন, তাদের নিয়ে শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলেছিলেন একবার মনে করিয়ে দিই। সম্প্রতি এভাবেই তৃণমূলের সদ্য প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদকে বিজেপিতে যোগদান করান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 3 জনকেই ফের একবার নিজেদের সাংসদ হিসেবে রাজ্যসভাতেও পাঠায় বিজেপি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়, নানা মহলে প্রশ্ন ওঠে, এটা কি বিজেপির তৃণমূলীকরণ নয়? এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিতর্কের ঝড় ওঠার পর সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য। আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম, আমাকে কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা শিক্ষার্থী করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে। কিন্তু এই ধরনের কাজের মধ্যে নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। তৃণমূলে থাকাকালীন এই প্রকাশচিক বড়াইকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা। প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হওয়া প্রকাশচিক বড়াইকও। মুখ্যমন্ত্রীর সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছিলেন তিনি। আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে কাজ বলেছি। অর্থাৎ রাজনীতিতে সবই সম্ভব। এবিপি আনন্দ। দেখুন, রবীন্দ্রনাথের কথা একটু ঘুরিয়ে বলা যায়, মুকুল রায় মরিয়া প্রমাণ করেছেন যে তিনি মরেন নাই। কারণ মুকুল রায়ের একটি মাত্র বেফাস কথা রাজ্য রাজনীতিতে রীতিমতো প্রবাদের সৃষ্টি করেছিল। 2021 সালের 24শে ডিসেম্বর মুকুল রায় বলেছিলেন, কোট আনকোট, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। কেন বলছি? আপনারা যদি একটু ভাবেন যে দলবদলটা শুধুমাত্র নেতানেত্রীদের স্তরে হচ্ছে, তা মোটেই ঠিক নয়। তৃণমূল স্তরে একেবারে গুন্ডামাস্তান লেভেলেও একেবারে নিঃশব্দে ওই শ্রমিক ভট্টাচার্য কথিত বিজেপির তৃণমূলীকরণ হয়েই চলেছে। জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় একই ছবি। কটা উদাহরণ চান? আজকে এক্ষুনি দেখাবো যে জয়ন্ত সিংয়ের অত্যাচারে আরিয়াদহে কার্যত মধ্যযুগের অন্ধকার নেমে এসেছিল, সেই জয়ন্ত সিংয়ের যাবতীয় কীর্তির সঙ্গী, কার্যত ডান হাত সুশোভন সরখেল, যে এখন জামিনে বাইরে আছে, তাকে দেখা যাচ্ছে দমদমে বিজেপির মঞ্চ আলো করে বসে থাকতে। তার মানেটা তো একেবারে পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য যতই মঞ্চের ওপর থেকে সতর্কবার্তা দিন না কেন, আসলে কার্যক্ষেত্রে দলের ওপরতলা থেকে নিচুতলা কোথাও সেই সব হিতোপদেশের বাণীর কোনো গুরুত্ব পাচ্ছে না। মানে দিল্লি নেতৃত্ব না হয় শ্রমিক ভট্টাচার্যের কথা বা দলের ভেতর থেকে ওঠা প্রতিবাদ শুনেও শুনছে না, কিন্তু নিচুতলা কি রাজ্য সভাপতির কথায় আমল দিচ্ছে না? নাকি আসলে এটা ওই মুখ আর মুখোশের খেলা? মুখে বলা হবে একরকম এবং কার্যক্ষেত্রে আরেক রকম। সায়ন্তন বসু, সুমন, এটাকে আমাকে একটু বলতে দিও। আমি দমদমে থাকি, আমি বলবো এটা। আচ্ছা, নিশ্চয়ই বলবো। না, দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু সমাজ বিরোধী আছে, সবাই তো সবাইকে চেনে না। হ্যাঁ, লাফিয়ে মঞ্চে উঠে গেছে, লাফিয়ে মঞ্চে উঠে গেছে হয়তো, কিন্তু আমরা এটুকু অবশ্যই বলতে পারি যে পার্টি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক, কিন্তু আমি বলছি যে মুহূর্তে সমাজ বিরোধী লাফিয়ে উঠলো, তাকে তো সেই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কথা। বিজেপির মঞ্চ ছিল না সুমন,
ওটা আমার পাড়ার প্রোগ্রাম, আমি জানি না। কার মঞ্চ ওটা ছিল? বিজেপির মঞ্চ ছিল না, ওটা বিজেপি কোনো প্রোগ্রামই ছিল না। পাড়ার দুটো ক্লাব, হ্যাঁ, ভালো করে দেখো তুমি। তার মধ্যে বিজেপি নেতারা ছিলেন, তা অনেকেই ছিল, বিজেপির কর্মীরাও ছিল, দু একজন নেতাও ছিল, আমি বলে দিচ্ছি কি ঘটনা। ওরা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং অনেকটা ডেকেছিল, বিধায়ককেও ডেকেছিল, এবং সেই ক্লাবগুলো প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি সব ব্যবহার করেছিল। এরকম করা যায় দাদা? ক্লাবে কেন প্রধানমন্ত্রী? সেটা বেআইনি, আপনারা কজন গ্যারান্টি করেছেন? হ্যাঁ, আমি বলি আপনি বলুন দাদা, আপনি তো নেতা মন্ত্রী নন, আপনি বিধায়কও নন, এমপিও নন, আপনি এই রকম একটি ক্যারেক্টারের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন? আমি বলছি করিনি, আপনি নিজের কথা না, আপনি তো করেননি, কিন্তু আমি করবেন, আপনি তো হয় তাকে না ভাবেন, নয় নিজে নেবে যাবেন। ভালো করে শোনো, ঘটনাটা ভালো করে শোনো। যখন গোটা প্রোগ্রাম হয়ে যায়, বিকেল বেলা যখন প্রোগ্রাম শেষ হচ্ছে, লোকাল একটি ছেলে এই ক্রিমিনালটাকে নিয়ে চলে আসে এবং তার স্টেজে উঠে পড়ে। ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে, ওই ছেলেটিকে ওই ক্লাব বার করে দিয়েছে। ওটা বিজেপির প্রোগ্রাম ছিল না, আমার কাছে কার্ড রয়েছে, কার্ড দিয়ে গেছিল, আমি কার্ড তোমাকে দিয়ে যাব। ওটা বিজেপির এটা ফান্ডামেন্টাল প্রশ্নটা আমার একই রইল, সেটা হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাব কি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে অনুষ্ঠান করতে পারে? ভুল করেছে, এটা তো ভুল করেছে। এবং এই ঘটনার পরে স্থানীয় যিনি ওই মণ্ডলের প্রেসিডেন্ট, তিনি গিয়ে থানায় ডায়েরি করেছেন এই ব্যাপারে। ভালো করে তথ্যগুলো পুরোটা জেনে বলতে হবে। আমি দ্রুত এই মুহূর্তে যে প্রতিবেদন এই ঘটনা নিয়ে দ্রুত একবার দেখে নেবো। না, আপনার ধন্যবাদ, আপনি মানে কথাটা তুললেন একদম। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখে নেবো, তারপরে আবার এই ঘটনা নিয়েই প্রশ্নে আসবো। দেখুন, কখনো বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তো কখনো হেভিওয়েট পঞ্চায়েত মন্ত্রী সতর্ক করছেন। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আদৌ কি সেই বার্তা পৌঁছচ্ছে নিচুতলা পর্যন্ত? ফের প্রশ্নটা তুলে দিল ভাইরাল হওয়া এই ভিডিওটি হলো 28শে জুলাই দমদমের ঘোষপাড়ায় বিজেপি আয়োজিত একটি রক্তদান শিবিরে, যেখানে মঞ্চে দেখা গেছে সুশোভন সরখেলকে। অভিযোগ, যিনি আরিয়াদহের একসময় ত্রাস, বর্তমানে জেলবন্দি জয়ন্ত সিং এর ডান হাত। তাকেই দেখা যাচ্ছে বিজেপির রক্তদান শিবিরে। শুধু এই নয়, তাকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, এমনকি তাকে বক্তব্য রাখতেও দেওয়া হয়। তোলাবাজি থেকে অত্যাচার, তৃণমূল আমলে এরকম নানা ঘটনায় একসময় আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছিল জয়ন্ত সিং। কেউ কেউ তাকে জায়েন্ট সিং বলেও ডাকতেন। আর সেই জয়ন্ত সিং এখন যখন জেলে, তখন এই সুশোভন সরখেলের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সুশোভনও। জামিন পাওয়ার পর থেকে গাঝাকা দিয়েছিলেন তিনি। সেই তাকেই এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দমদমে বিজেপির রক্তদান শিবিরের মঞ্চে। মানুষের কপালে তো তার চরিত্রের পরিচয় লেখা থাকে না। কামারহাটির দুষ্কৃতী, কামারহাটি থেকে পিঠ বাঁচিয়ে দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে উঠে পড়ছে। এদের লজ্জা শরম বলে শরীরে কিছু নেই, নিতান্ত বেহায়া। কামারহাটিতে তো বিজেপি কর্মীরা দেখতে পেলে চামড়া গুটিয়ে নেবে। আমাদের মণ্ডল সভাপতি ভাই অনির্বাণ জানতে পেরেই নাগেরবাজার থানায় রিটেন কমপ্লেন জমা দিয়েছে। যাদের বলা হতো তোলাবাজ, তৃণমূল কংগ্রেস অমুক, তৃণমূল কংগ্রেস প্রমুখ, আমরা বিজেপি তৃণমূলীকরণ হতে দেব না, তো তারাই তো বিজেপির সভাটভাগুলো সব আলো করে বসে আছে। বিজেপির নেতারা বলছেন আমরা তৃণমূলকে নেব না, কিন্তু বিজেপির নেতারা কোথায় দিল্লিতে বসে তৃণমূলের সাংসদ নিতে ব্যস্ত, দল ভাঙাতে ব্যস্ত, কোথায় রাজ্যে কার বিরুদ্ধে কি কেস আছে, কার বিরুদ্ধে কি ধরপাকড়ের সম্ভাবনা আছে, পুলিশকে বলে চাপ দিয়ে তৃণমূলের বিধায়ক নিতে ব্যস্ত। কিন্তু যারা সুশোভনকে মঞ্চে রেখেছিলেন তারা কেউ তাকে চিনতেন না, এমনটা কি সম্ভব? তাকে এমনি এমনি উত্তরীয় পড়ানো হয়েছিল? যে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে অতিথির মতো আচরণ কেউ করে? জয়ন্ত বাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেউ রসিকতা করে বলতেই পারেন যে দল ভাঙাতে ভাঙাতে বিজেপি এবার তৃণমূলের দুষ্কৃতিও ভাঙিয়ে নিচ্ছে। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি দুটো জিনিসে সায়ন্তনবাবুর কাছে যাব। এক হচ্ছে, আমি বিমলদার মানতে কোনো দ্বিধা ছিল না। বিমলদা বলছেন এবং এলাকার মানুষ ভোটে লড়েছেন দমদম থেকে, তিনি বলছেন যে ওটা বিজেপির মঞ্চ ছিল না। নির্বাচিত জনপ্রতিনিধি অরিজিৎ বক্সি, দমদমের বিধায়ক,
এমএলএ দাঁড়িয়ে অন ক্যামেরায় বিপি আনন্দে বলছেন যে বিজেপির মঞ্চ। 1, 2 হচ্ছে আমি তর্কের খাতিরে বিমলদা এত দায়িত্ব নিয়ে বলছেন, আমি ধরে নিচ্ছি বিজেপির মঞ্চ ওটা ছিল না। আপনি আমায় বলুন যে একটা সংঘ, একটা ক্লাব, তার নাম বোধহয় খামখেয়ালি সংঘ, তারা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এইভাবে সভা করতে পারে? আমি বলছি যে ক্লাবের অধিকার, ক্লাব আর দলের মধ্যে ফারাক তৃণমূল তো জীবনে রাখেনি, আপনারাও সেই রাস্তায় হাঁটলেন। আমি আপনার কথা একদম পুরো মেনে নিচ্ছি। এটা নিশ্চয়ই করতে, যদি হয়তো করেছেন, করলে ভুল করেছেন। সমাজ বিরোধীদের এভাবে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বিজেপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। যা ভুল হয়েছে তার দায় আমরা নিচ্ছি। বিধায়ক বলেছেন এবং বিমলদাও এখানে বলেছেন দেখা হবে, কিন্তু একটা সমাজ বিরোধী উঠেছে ওই মঞ্চে, যেখানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই ছবি কলুষিত হয়েছে। কাজেই দায়িত্ব আমাদের নিতে হবে এবং পার্টি হোক সরকার হোক এর ব্যবস্থা করবে। আপনি দেখবেন তাকে সেই দুষ্কৃতী যার বিরুদ্ধে এত অভিযোগ, গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। বললাম তো, আমরা দায় নিচ্ছি তো, যারাই করে থাকুন। এফআইআর হয়েছে, ব্যবস্থা হবে, ইত্যাদি হবে, সেটা পরবর্তী সময় বোঝা যাবে। কিন্তু আমি এখানে সৌম্যদা একটা প্রসঙ্গ তুলছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। আমার কোনো চিন্তা ভাবনা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন সৌম্যদা। আরে তৃণমূল করার পরে আবার কংগ্রেসে ফিরে গেছিলেন। আরে তোমাদের সাথে 2004-এ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে, আরে তোমাদের সাথে মন্ত্রিত্ব করেছে। আরে তুমি শোনো, একটু শুনে, তোমাদের সাথে আমি আসবো, তোমাদের মন্ত্রী ছিল। আমি বলছি তো মন্ত্রী ছিল তো, আমরা স্বীকার করছি, তোমরা ভালো জানো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সরকারের বিরুদ্ধে 2004-এ উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 2006 কংগ্রেসের এমএলএ হয়েছে, তারপরে আবার তৃণমূলে জাম্প করেছে। এরকম একটা লোককে প্রধানমন্ত্রী খুব খারাপ। 2006 খুব ভালো ছিলেন। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে সে কথা বলছে। এত খারাপ বলা। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে কথাটা তুমি বলছিলে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এই যে তুমি বলছিলে একটু আগে, আমি দ্বিতীয়টা বলতে, পঞ্চায়েত দখল, পুরসভা দখল, অমুক দখল, তমুক দখল। আরে শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তৃণমূলে একটাই পদ, শুভেন্দু বাবু 2020 পর্যন্ত তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ এটা তোমার দলে মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী ওখানে বেড়ালেও হাসি দিতে পারে না। করেছে তৃণমূলের পতাকা নিয়ে, অনুমতি ছাড়া বেড়ালেরও হাসি হয় না। এই যে কিছুক্ষণ আগে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে, ওই সময় তোমরা ওকে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে। শোনো, এগুলো বলে তোমার দল ওর হাতে পায়ে ধরেছিল দলে নিতে, এসব বলো না। দল ধরে রাখেনি তৃণমূল হয়ে গেছে। বিশ্বনাথের লোকগুলো, আমি বেশ দুজনকে থামালাম একদম। আমি বিশ্বনাথদার যে বিষয়টা চলছে, বিশ্বনাথদা খুব চিন্তিত হয়ে পড়েছেন, বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল। আরে নতুন একটা দল তৈরি হয়েছে, তৃণমূল দল রাখতে পারেনি, আমাদের সমর্থন করছে। আমরা কি পাগল নাকি সমর্থন দেবো না? তাহলে এটাই তো বলো না, আমরা তো দেশের স্বার্থে বিশ্বনাথ চক্রবর্তী সমর্থন করলে তার সমর্থন এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, অবশ্যই নেব, এক্স্যাক্টলি তাই, রাহুল গান্ধী সবাই একসঙ্গে কথা বললে কেউ শুনতে পাবেন না। আমি বেশ 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 আমি এই কেন এই অঙ্ক কি বলছে তাতে অঙ্কবিদ এবং তথ্যবিদ শুভময়দার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে অনেকে অত্যন্ত জল্পনা করছেন যে শশী পাঁজা কোথায় গেলেন, 4 মের পর শশী পাঁজা কোথায় গেলেন। এইবার এই পরের প্রতিবেদনে আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করেছি, তার ব্যাখ্যা হয়তো ভবিষ্যৎ বলবে, আপনারা করে নিন, দেখুন। তৃণমূলের 3 বারের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হেভিওয়েট মন্ত্রী ছিলেন, একাধিক দফতর সামলাতেন, নিয়মিত সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধনা করতেন। তৃণমূলের এই ডামাডোলের মরশুমে শ্যামপুকুরের শশী পাঁজা এখন কোথায়, কোন শিবিরে? শিবির পাল্টেছেন না কালীঘাটেই আছেন? এইগুলো এখন লাখ টাকার প্রশ্ন। সোমবারের পর মঙ্গলবারও শশী পাঁজার প্রতিক্রিয়ার জন্য তার 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই বাড়ি অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার বাড়ি এবং অফিস, এই অফিসেই শশী পাঁজা বসে সাধারণভাবে লোকজনের সঙ্গে কথা বলতেন, কিন্তু বেশ কয়েকদিন ধরেই তার মূল যে দরজা তাতে বড় বড় তালা ঝোলে, অফিস কার্যত বন্ধ, এবং নির্বাচনের পর থেকে তার সঙ্গে অন্যান্য মানুষ তো দূরের কথা, তার কর্মীরাও যোগাযোগ করে উঠতে পারছেন না। এমনকি তার মেয়ে যিনি কাউন্সিলর,
তারও কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষজন কোনো দেখা পাননি। 30 ডেজ আগে দেখা হয়েছে, মানে ভোটের পর দেখা হয় না। সোমবারও শশী পাঁজার গিরিশ পার্কের এই বাড়ি, পার্টি অফিস, কোথাও তার দেখা মেলেনি। চেম্বারে বলতে ভবানীপুরের চেম্বারে, যেটা ওই কাকলিদির ওই চেম্বারে, মানে রাত্রিরে ফিরছিল ওখানেই থাকছেন। গিরিশ পার্ক মোড়ের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর শশী পাঁজার বাড়ি, এবং এখানে তার যে মূল অফিস তার একতলায় রয়েছে, দোতলা আরও একটি অফিস রয়েছে, এবং তার উপরে তার বাড়ি, সেখানে তিনি থাকেন। এখানে এসেও কিন্তু শশী পাঁজার দেখা পাওয়া গেল না। সম্প্রতি এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার মা কাকলি ঘোষ দস্তিদার আমাদের আইভিএফ কেন্দ্রে 2জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন বর্তমান সাংসদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে যথাসময়ে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। জল্পনা বাড়ান খোদ কাকলি ঘোষ দস্তিদারও। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে। মঙ্গলবার ভবানীপুরের সেই ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চে পৌঁছয় এবিপি আনন্দ। ভবানীপুরে এই ক্লিনিকে মাঝে মধ্যেই আসেন ডক্টর শশী পাঁজা, কিন্তু এদিন এসে তার খোঁজ পাওয়া গেল না। আজকে কি উনি এসেছিলেন? হ্যাঁ, আজকের এসেছিলেন। কতক্ষণ উনি থাকেন? পেশেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ থাকেন, ওনার পেশেন্ট দেখা হয়ে গেলে চলে যায়। অসংখ্যবার ফোন করে SMS করেও তার কোনো উত্তর মেলেনি। আবার কখন আসবেন? আদৌ কি আগামীকাল তিনি আসবেন? এখানে কি তার দেখা পাওয়া যাবে? এর কোনো উত্তরই কিন্তু পাওয়া যায়নি। সোমবারও এখানে পৌঁছেছিল এবিপি আনন্দের প্রতিনিধিরা। দাদা সিকিউরিটি থেকে আছেন, একটু কথা বলবো আপনার সাথে। শশী পাঁজা আছে না? বেরিয়ে গেছে ম্যাডাম, বেরিয়ে গেছে। কখন এসেছিল ম্যাডাম? 12:30। উনি কি রোজ আসছেন? পেশেন্ট যখন যখন থাকে তখন। শশী পাঁজার নীরবতায় জল্পনা বাড়ছে। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন, ফেরার পর তিনি কলকাতায় আছেন। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। ক্যালেন্ডারে আষাঢ় পেরিয়ে শ্রাবণ, থেকে থেকেই আকাশের মুখ ভার, চাঁদের দেখা নেই। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলের ভাগ্যাকাশেও হতাশার মেঘ। শ্যামপুকুরের শশী পাঁজা দেখা দেবেন কবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, কেউ ভাবতেই পারেন দলের মধ্যে এত প্রতিবাদ, নেতা মন্ত্রীদের এত কটাক্ষের পরেও বিজেপি কেন এই অন্য দল ভাঙানোর খেলায় নেমেছে। এর উত্তর খুঁজতে গেলে একটা হিসেব বুঝে নেওয়া খুব দরকার। বিজেপি এ রাজ্যে 208টা আসন পেয়ে ক্ষমতায়, 2/3 বেশি বিধায়ক তাদের পকেটে। বিরোধীরা কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তাহলে তা সত্ত্বেও রাজ্যসভা বা লোকসভার সাংসদদের ভাঙানোর এই বাধ্যবাধকতাটা কেন? কারণটা খুব পরিষ্কার। বিজেপির মতাদর্শগত 4টে এজেন্ডা পূরণ, যার জন্য সংসদের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের দরকার। 1, লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস করে 50% বাড়াতে হবে। 2, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে হবে। 3, অভিন্ন দেয়ানি বিধি। এবং 4, ওয়ান নেশন ওয়ান ভোট। এই এজেন্ডা 4টে পূরণ করতে বিজেপির দরকার সংখ্যা, নাম্বারস। সেই সংখ্যা বৃদ্ধির তাগিদেই শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে এই বিরোধী ভাঙানোর প্রক্রিয়া চলেছে। মনে করুন, প্রথমে আপ, তারপর উদ্ধব ঠাকরে শিবসেনা, তারপর তৃণমূল। আবার বলছি, এই প্রক্রিয়া কিন্তু গোটা দেশ জুড়ে চলছে এই মুহূর্তে। কিন্তু কথা হচ্ছে, মানুষ এসব কি মেনে নেবে? মাত্র 9 মাসের মধ্যে ফলাফল উল্টে দিয়ে বিহারের বাঁকিপুর কিন্তু দেখিয়ে দিয়েছে অল ইজ নট ওয়েল। 9 মাসে ভোট কমেছে 27%। 31 বছরের বিজেপি দুর্গ চুরমার হয়েছে। শুভময়দা কি বলবেন? মানুষের রায়ের ওপর বেশি খেলাধুলো করলে মানুষ এইভাবেই কি তাহলে শিক্ষা দেন? হ্যাঁ, শুনুন, আমি শুরুতে যেটা বলবো, আমার তো কোনো দলের দায় নেই। আমি কিন্তু ব্যক্তি হিসেবে যে কথাটা বলতে চাইবো, আমারই হাতে এত দিয়েছো সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। আমি সমর্থন নেব না। সায়ন্তনবাবুরা নিচ্ছেন, কোনো বাধ্যবাধকতা আছে, সবারই সমর্থন নিতে হয় না সুমনবাবু। এই যে
এই প্রতারণার প্রয়োজন কি? এই যে তৃণমূলের যারা পড়ে আছেন, তৃণমূলের যে অবস্থা, এই যে 20 জন বা 30 জন যা দরকার বিজেপির, মানে খারাপ শব্দ না ব্যবহার করে বলা যায়, একটা শব্দটা ব্যবহার করি বোঝার জন্য, এরা বাপ বাপ করে বিজেপিকে ভোট দেবে। এদের যা অবস্থা, মতাদর্শবিহীন একটা রাজনৈতিক দল। এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এই নির্বাচনের আগে তৃণমূলের প্রতিনিধিরা, অনির্বাণও তার মধ্যে ছিলেন, এসে কি অসহায়ভাবে তৃণমূলের দুর্নীতি দুর্বৃত্তায়ন সমর্থন করতে হয়েছে। আজকে অনির্বাণ অনেক ভালো জায়গায়। আমার খুব খারাপ লাগছে যে বিমলদা বা সায়ন্তনবাবু আমার কাছে একজন আদর্শ রাজনীতিবিদ, তাদের মতাদর্শ আমার সঙ্গে নাই মিলতে পারে, কিন্তু তারা একই দলে দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ভাবনা নিয়ে আছেন। এবং তাদেরকে না আবার ওই তৃণমূলের যাদেরকে অনির্বাণদের সমর্থন করতে হতো সেই তাদেরকে সমর্থন করতে হয়। আজকে যে সমস্ত সাংসদ এইসব ধোঁয়া টোঁয়া বলেন, তিনি ওখানে গিয়ে কথা বলছেন। তাপসদাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মানে খুব ব্যক্তিগত নামগুলো নিতে হচ্ছে। আজকে তাপসদা যে মানে হতাশা ব্যক্ত করছেন, আচ্ছা ভাবুন তো, তাপসদা এখানে শিল্পমন্ত্রী, সুদীপবাবু যদি কোনো কারণে এইসব জোটফোটের কারণে কেন্দ্রে একটা শিল্পমন্ত্রী হয়ে যান, মানে কি অসহায়তা তাপসদার মধ্যে আসবে, আর সে অসহায়তা আমাদের মধ্যে আসবে না? আজকে আমরা তো একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রাজনীতিটা বিশ্লেষণ করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি যে কি হতে চলেছে। আমাদের সংবিধান যেটা বলেছে, সহজ আইন টাইন পাশ করানোর জন্য অর্ধেক পেরোলেই হবে, তাহলে অর্ধেক মানে 543-এর অর্ধেক 272। আর বলেছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য 2/3 লাগবে, তার জন্যে 2/3 হলে হচ্ছে 362। এই যে 1-2 আর 1-3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1-6, একটু অঙ্ক কষতে দেখবেন 90টা আরও লোকসভার আসন লাগে। আর তার সঙ্গে বিজেপির 272-এর চেয়েও 32টা কম ছিল, তারা 240 পেয়েছেন, তারা জোট করেছেন। তারা তো প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল। আজকে তাদের সামনে একটা লক্ষ্য আছে, রাজনৈতিক দল তার লক্ষ্য পূরণ করার জন্য কৌশল নিচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু খুব কি দরকার ছিল? যারা বিজেপির সমর্থক পশ্চিমবঙ্গে, যারা সৎভাবে দলটাকে এত বছর ধরে সমর্থন করেছেন, তারা আজকে এসে কি বলবেন না বলবেন, ও এই পশ্চিমবঙ্গের শিল্প করার জন্য সৌরভ গাঙ্গুলি আর মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে বসে শিল্প নিয়ে আলোচনা করত, আর এলাকার উন্নয়নের জন্য শুভেন্দুবাবু আর তৃণমূলের মানে সমস্ত দলবদলু এমপিরা এলাকা উন্নয়নের জন্য দিল্লিতে বসে আলোচনা করছেন। কেউ বিশ্বাস করবে এই কথাগুলো? ফলে আমাদের সামনে যেটা বারবার আমরা বলতে চাইছি, নিশিকান্ত দুবে রেফারির মতো বাঁশি নিয়ে বসে আছেন। দেখুন, তৃণমূলের এই নেতা নেত্রীদের না, যারা একেবারে মতাদর্শবিহীন, তাদের একটা লক্ষ্য ছিল, তাতে বিজেপি কংগ্রেস সবাই সমর্থন করেছে, সিপিএমকে সরাতে হবে, সেই লক্ষ্যে তারা 2011 সফল হয়েছেন। তাদের সেলফ লাইফ চলে গেছে, আমরা সবাই জানতাম এই দলটা আর থাকতে পারে না। এবং একই রকমভাবে আমি খুব অবাক হব যে রাজনৈতিক নেতারা আজকে এইভাবে তৃণমূল ছেড়ে বিজেপির দিকে যাচ্ছেন, তাদের এই বিজেপিকে 2/3 পাইয়ে দেওয়ার পর তাদের আর কোনো রকম সেলফ লাইফ থাকবে কিনা, তাদের আর কোনো মূল্য থাকবে না রাজনীতিতে। কিন্তু শুভমাদা, আরেকটা ব্যাখ্যা হচ্ছে তারা মূল্য এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে যাচ্ছেন না, তারা চাইছেন যে তারা একেবারে নিরাপত্তা, এবং তাদের যদি কোনো পূর্ব কৃতকর্ম থাকে এই সরকার যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। বিজেপি তাদের ছেড়ে দেবে, একটু শেষ করেনি, বিজেপি তাদের ছেড়ে দেবে, কিন্তু তাদের ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে গিয়ে যদি না বিজেপি দাঁড় করায়, এখন বিজেপি পশ্চিমবঙ্গের পরের নির্বাচনগুলোতে ভালো জিতবে, যদি তারা না দাঁড় করায়, এবং সেইখানে যে প্রশ্নগুলো আসছে বিজেপির মধ্যে থেকে, যে প্রশ্নগুলো উঠছে, তাদের নির্বাচনে দাঁড়ানো সহজ হবে না। আমি শেষ করি একটা কথা বলে, তথাগতবাবু আদর্শগতভাবে অনেক দিন ধরে কথা বলেন, তার অনেক কথা আমার পছন্দ হয় না। তিনি আজকে বলেছেন আদর্শগত দিক থেকে তৃণমূলের সঙ্গে বিজেপির নৈকট্য হতে পারে না। এই কথা একেবারে ভুল। তৃণমূল কংগ্রেসের কোনো মতাদর্শ নেই, যাদের আদর্শ নেই তাদের সঙ্গে যে কোনো দলের নৈকট্য হতে পারে। ফলে বারবার করে বুঝতে হবে, এদের এই তৃণমূল কংগ্রেস থেকে দলবদলু লোকদের অন্য দলে ঢোকা যদি না আটকানো যায়, তাহলে এই রাজনৈতিক প্রতারণা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ওপর রাজনৈতিক প্রতারণা চলতেই থাকবে। আমি এইখানে শুধু তথাগত রায়ের একটা, এই কিছুদিন আগে এবিপি আনন্দই বলেছিলেন যে রাজনীতি বুঝলেন এখন বক্র পথে চলছে, সরল পথে চলছে না। আমি বলছি এর থেকে সত্যি কথা আজকের দিনে এই 4 আগস্ট দাঁড়িয়ে কিছু হয় না। আমি শুভময়দার একটা বাক্য, 4টে শব্দ বাক্যটায় খুব কানে লাগলো, খুব কি দরকার ছিল। এই প্রশ্ন বোধহয় শুধু বিজেপির বাইরে থেকে উঠছে তা নয়, বিজেপির ভেতর থেকে উঠছে। কিন্তু ওই যে বললাম, শান্তবাবুর কাছে আসবো, কিন্তু সংখ্যার জন্য কৌশল, এই সংখ্যার হিসেবটা একটু ব্রেকআপটা আরেকবার আপনাদের দেখিয়ে নিই, তারপর শান্তবাবুকে দিয়ে শুরু করবো। দেখুন,
We are supporters of NDA, so naturally we are part of NDA. The meeting was very good and fruitful, and he's promised us that all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike. মঙ্গলবার সকালে এনডিএর বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদরা। দুপুরে দিল্লি গিয়ে তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের এনসিপিআইতে মিশে যাওয়া, এনডিএতে যোগ দেওয়া, ঘন ঘন তাদের সঙ্গে কিংবা তাদের লোকসভার দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক, এসবের নেপথ্যে মূলত রয়েছে মোদী সরকারের 2/3 আরেকটু কাছাকাছি পৌঁছে যাওয়ার কৌশল, যেটা না থাকার কারণেই এর আগে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ, এক দেশ এক ভোটের মতো সংবিধান সংশোধনী বিল পাশ করানো মোদী সরকারের লক্ষ্য, কিন্তু তার জন্য চাই 2/3 আসন। 543 আসনের লোকসভার 2/3 আসন মানে 362। বর্তমানে এনডিএর সাংসদ সংখ্যা 292। এনসিপিআই এর 20 জন সাংসদ এনডিএতে মিশলে সংখ্যাটা বেড়ে হবে 312। পর্যবেক্ষকদের মতে সেই কারণেই এনডিএর তরফে এনসিআইকে কাছে রাখার এই চেষ্টা। তাদের বিল পাশ করানোটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল রয়েছে, এই বিলগুলোর জন্য যে নাম্বার 2/3 এইটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে রাজনৈতিক কৌশল নিচ্ছে, ফলে শুধুমাত্র পাটিগণিতের হিসাব এবং রাজনৈতিকভাবে যেই পাটিগণিতের হিসাবটা কোন কৌশলে তারা নিয়ে আসবে, এইটার জন্যই বিভিন্ন দলের সাংসদদের তারা নিজেদের কাছে নিজেদের বলয়ে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে ইন্ডি জোটের থেকে দূরত্ব বাড়িয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে। তারা এবার এনডিএর দিকে পা বাড়াবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। লোকসভায় ডিএমকে সাংসদ সংখ্যা 22 জন। শরদ পাওয়ারের এনসিপিও এনডিএতে সামিল হতে পারে বলে জল্পনা চলছে। লোকসভায় তাদের একজন সাংসদ রয়েছে। এই দলগুলো এনডিএর সঙ্গে জুড়লে তারা লোকসভায় 2/3 আরও কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী 3 জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভায় তাদের সংখ্যা 154-তে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপির মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তাঁর সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। ভারতের বুকে হর্স ট্রেডিং শব্দ কারা এনেছিল? কারা এইসব কেনাবেচা শুরু করেছিল? যে 15 বছর ধরে একটা যদি আসন কোথাও থাকতো সেটাকে কিভাবে নিয়ে নেওয়া হতো? বৃহত্তর রাজনীতির স্বার্থে দেশ বাঁচাতে কে কোথায় কি করছেন সেই নিয়ে অনেক রকম মতবাদ থাকতে পারে, কিন্তু তা বলে ওই কি ঘোষবাবু, কুণালবাবু কিছু বলবেন আর সেটা মানুষ মন দিয়ে শুনবে, সেটা নেই। এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনার লোকসভার 6 জন সাংসদ বিজেপির শরিক একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেন। 6 সাংসদের শিন্ডে সেনায় যোগের সিদ্ধান্তে অনুমোদন দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর ফলে সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার হয়েছে বলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এখনও সেই মামলার ফয়সালা হয়নি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন কিন্তু পজিটিভ কথা বলেন, আমার যা মনে হলো। শেষ অবধি মোদী সরকার কিভাবে কোন কৌশলে 2/3 সমর্থন জোগাড় করে তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিলগুলি পাশ করায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সায়ন্তন বসুকে শুনলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভূপেন্দ্র যাদবকে প্রথমে জিজ্ঞেস করি যে স্বীকৃতি কবে পাচ্ছি, এরপরে নিশ্চয়ই আপনারা এই বিভ্রান্তি ছড়াবেন না যে এলাকার উন্নয়ন নিয়ে এই সাংসদরা কথা বলেছেন। তো ওনাদের যে দল তার স্বীকৃতি তো এখনো ঝুলে আছে, লোকসভা স্পিকার দেবেন, ওটা তো আইনি বিষয়, সংসদীয় বিষয়, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করেছেন, এটা তো দোষের কিছু নেই। ওই জন্যই আলোচনাটা এলাকার উন্নয়ন নিয়ে অবস্থায় রয়েছে। এটাকে সরল পথ বলবেন না বক্রপথ বলবেন আপনার ব্যাপার। তথাগতদার যে স্টেটমেন্ট আপনারা দেখালেন, বক্রপথ রাজনীতি চিরকালই বক্রপথে চলে। সৌগত রায় চরণ সিং সরকারে মন্ত্রী হয়েছিলেন,
ভারতবর্ষের সব থেকে কম বয়সী ক্যাবিনেট মিনিস্টার একদম, হয়েছিলেন একদম। দল বদল করে। যদি সে কথা, সেটা আজকের ঘটনা নয়, আজ থেকে বোধহয় 36 বছর আগের, 46 বছর আগের ঘটনা, 79 সালে, 47 বছর আগের ঘটনা। পরবর্তী সময় আমি উদাহরণ দিতে চাই, 1996 সালে বামফ্রন্ট ভোটে লড়লো কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস সরকারকে পরাজিত করবে এই কথা বলে। ভোটের পরে কংগ্রেসের সঙ্গে মিলে দুটো প্রধানমন্ত্রীকে তৈরি করলো, একজনের নাম এইচ ডি দেবেগৌড়া, একজনের নাম ইন্দ্র কুমার গুজরাল। সিপিএম ভোটে লড়লো মনমোহন সিং এর বিরুদ্ধে, আর মনমোহন সিং সরকারকে পোস্টপোল অ্যালায়েন্স করলো, কারণ তখন শব্দ হতো পোস্টপোল অ্যালায়েন্স। সীতারাম ইয়েচুরি স্বর্গীয় নেতা সিপিএম এর, তার বিখ্যাত কথা আছে যে ব্রিং ডাউন ফার্স্ট আ বিজেপি গভর্নমেন্ট, দেন ব্রিং ডাউন আ কংগ্রেস গভর্নমেন্ট, দেন ফর্ম অ্যান অ্যালায়েন্স গভর্নমেন্ট উইথ দ্য হেল্প অফ কংগ্রেস। এটা ছিল তাদের থিওরি। শান্তন, আপনি বেছে বেছে খারাপ উদাহরণগুলো দিচ্ছেন পার্টি উইথ দ্য ডিফারেন্সের প্রতিনিধি হিসেবে। এটা কি রকম? যে দলের বিরুদ্ধে লড়েছি তাদের সঙ্গেই সরকার করি। ব্যাপারটা হচ্ছে কি, যে ও একটা বিখ্যাত কোট আনকোট আমি বলছি, আই ইউজ ইমোশনস ফর দ্য মেনি অ্যান্ড রিজার্ভ রিজনস ফর দ্য ফিউ, অ্যাডলফ হিটলার বলেছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এরা এইসব নিদর্শন দিচ্ছে। তো বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কোনো সময় ফ্লোর কোঅর্ডিনেশন হয়েছে এবং একসঙ্গে জোট সরকার হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। তো আমরা তো চাই ওরা বলে দিক যে ওরা সব আমাদের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, এনসিপিআইয়ের সব আমাদের লোক, বলে দিলেই হলো। আমরা তো এখানে যাই, তো বিতর্কের জায়গা থাকে না। তারপরে আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি, এই যে বলছেন না এই কথা, একটা আপনার এখানে আমরা যারা আছি সব, আরে আমি শুধু বলছি যে এই হাওড়ার আন্দোলন কোথাকার একটা দল, আপনি মনে করেন এটা একদিনে রেজিস্টার্ড হলো বা বহুদিন আগেকার পার্টি ছিল, সেখানে সবাই জয়েন করে গেল। ইট ওয়াজ ডিজাইন, ডেলিভার্ড, আর এখন নাম্বার গেমে মোদী সরকারের সমর্থনে গেছে। আগেও করতো, লুকিয়ে লুকিয়ে করতো, এখন প্রকাশ্যে করছে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠাতে থাকেন। অলোক দাস তিনি লিখছেন, বিজেপির তৃণমূলীকরণের আর বাকি কি রইল। সুভাষ ঘোষ রাজা লিখছেন, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নিজস্ব কোনো সত্তাই নেই, তারা বিজেপির কথায় ওঠবোস করছে। অতীশচন্দ্র বাবার লিখছেন, তৃণমূলের সাংসদদের বিজেপিতে ঠাঁই দিলে মানুষ কিন্তু বিজেপিকে আর হৃদয়ে ঠাঁই দেবে না। সুব্রত পাল লিখছেন, 3 মুসলিম সাংসদদের এনডিএ বৈঠকে গড়হাজির থাকা কি এনসিপিআই টেনশন বাড়ালো? ঠিক এখান থেকে আমি পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন গতকালের উপনির্বাচনের ফলাফল নিয়ে। বাঁকিপুর, বিহারের বাঁকিপুরে নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে বিজেপি, এবং এর পাশাপাশি যেটা দেখাবো, স্কুল এবং কলেজের পড়ুয়াদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিচ্ছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। জেনজির ওই মতামতগুলো বা ওই বক্তব্য যেটা পরের পর যন্তর মন্তরে উঠে এসেছে, সেইগুলো নিয়ে নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে রাজনীতিতে। মোহন ভাগবতের এই অনুষ্ঠানে যাওয়াটা কি তার প্রতিফলন? দেখুন। বিহারের রাজনীতিকে এক নতুন বাঁকের সামনে দাঁড় করিয়েছে বিহারের বাঁকিপুর। নবীন আসনে কিশোর যুগ শুরুর সাক্ষী হয়েছে গোটা দেশ। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে বিজেপিকে হারিয়ে জিতেছেন প্রশান্ত কিশোর। 31 বছর ধরে রাজধানী পাটনার বুকের যে বাঁকিপুর আসন নিজেদের দুর্ভেদ্য গড়ে পরিণত করেছিল বিজেপি, তা ছিনিয়ে নিয়েছেন প্রথমবার ভোটের ময়দানে নামা একদা ভোট কুশলী। বিহারের এই উপনির্বাচনের ফলাফল নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অন্যতম হল সম্প্রতি ছাত্র যুবদের আন্দোলন। প্রশ্নফাঁস ইস্যুতে জেনজির যে আন্দোলন মোদী সরকারকে কার্যত নতি স্বীকারে বাধ্য করেছে, তারপরেই প্রথম কোনো নির্বাচনের ফল বেরোলো, আর তাতেই বিজেপি ধরাশায়ী হলো। দিল্লির যন্তর মন্তরের পর যে রাজ্যগুলিতে জেনজির আন্দোলনের ঝাঁজ সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে অন্যতম বিহার, যেখানে আন্দোলন সামলাতে পুলিশ কর্মীর হাতে AK-47 দেখার পর দেশজোড়া সমালোচনার ঝড় উঠেছিল। আর তাই বিজেপি শাসিত বিহারে উপনির্বাচনে হাই প্রোফাইল গড়ে বিজেপির পরাজিত হবার নেপথ্যে জেনজির আন্দোলনও বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। भाजपा को उसके अहंकार ने हराया। अगर आप एक एग्जाम में फेल होते हैं और आप अपना रवैया न बदलें, पढ़ाई करने का तरीका न बदलें, तो ये आपके पास रिस्क है कि आप फाइनल एग्जाम भी हार सकते हैं। তাৎপর্যপূর্ণভাবে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জেনজি এবং জেন আলফার সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, যেখানে অংশ নেবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এই উদ্যোগের নেপথ্যে কি জেনজির আন্দোলনের কোনো প্রভাব আছে? বিজেপি শাসিত বিহারে বিজেপির বড়সড় হার ও প্রশান্ত কিশোরের জয়ের নেপথ্যেও কি ছাত্র যুবদের ঝুড়ো আন্দোলনের প্রভাব রয়েছে? তরুণ প্রজন্মের যে ইস্যুগুলো, অর্থাৎ শিক্ষা, তাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়,
এবং জীবিকা, অভিবাসন, এইগুলো নিয়ে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেটা জেনজি আন্দোলনে আমরা বুঝতে পেরেছিলাম এবং সেটাকে জোর করে দমন পীড়ন করবার চেষ্টা করেছিল বিজেপি সরকার। তার প্রভাব তো নিশ্চয়ই এই নির্বাচনে পড়েছে, যেখানে জাতপাতের বাইরে প্রশান্ত কিশোর যেতে চেয়েছেন বিভিন্ন তরুণ প্রজন্মের ইস্যুকে নিয়ে। জেনজির আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। একের পর এক ভিডিও বার্তা দিতে হয়েছে তাকে। যাদের হাত ধরে এই আন্দোলনের শুরু, সেই ককরোচ জনতা পার্টির দাবি এই আন্দোলনই আরএসএস কে বাধ্য করেছে তাদের কথা শুনতে। ये तो बिल्कुल इस देश के युवाओं ने फोर्स करा है, जहाँ पर नरेंद्र मोदी को भी रात के 11-11 बजे जाकर इंस्टाग्राम पर रील डालनी पड़ रही है। अब मोहन भागवत का भी जेनजी से बात करने का मन कर रहा है, तो देर से ही क्यों ना हो, लेकिन इन लोगों को अब समझ में आते हो कि जेनजी को इग्नोर नहीं कर सकते, डिसमिस नहीं कर सकते, बात करनी पड़ेगी और बात करेंगे तो ही अच्छा है, क्योंकि ये लोग देश का भविष्य है। সংঘের যারা দায়িত্বে আছেন বা তার যারা মুখপাত্র আছেন তারা বলবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খনিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই হাউইয়ের কথা, অর্থাৎ সেই তারাবাজির কথা, যে তারাবাজি কিনা বেশ কিছুক্ষণ উঠে গর্ব করে বলে যে দেখো আমি তারকার মুখে ছাই দিয়ে আসি, কিন্তু আসলে সেই ছাই সেই তারার পিছু পিছুই নিচে নেমে আসে। সুতরাং এইসব বড়াই করে লাভ নেই। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। আর তাই এই ভোটাররা কিভাবে ভোট দেবেন, কাকে দেবেন, তার উপর অনেকাংশেই নির্ভর করবে 2029 সালে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন। এবিপি আনন্দ। হ্যাঁ সুমনবাবু, দেখুন একটা প্রশ্ন হচ্ছে যে জেনজিদের একটা 25% উপরে ভোট হবে, তারা গিয়ে ভোট দিতে চাইবে এবং সেইখানে বিজেপি বা আরএসএস নেতারা চেষ্টা করছেন, কারণ তারা হয়তো একটা ধাক্কা খেয়েছেন এবং এই ধাক্কা হয়তো এমন হতে পারে যে প্রশান্ত কিশোরের জেতা তার একটা ফল। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে বিজেপি তো খুব ধাক্কা খেলো, আরএসএস খুব ধাক্কা খেলো, বিরোধীরা কি বিরাট জয় পেল? আসলে এই জেনজিরা কংগ্রেস, সিপিআইএম, আরজেডি, এই যে আজকের যে বিরোধী দলগুলো তাদেরও কতটা বিশ্বাস করছে সেই প্রশ্ন কিন্তু বারবার থাকবে। ফলে জেনজিদের ঘাড়ে ভর করে আগামী দিনে যে বিরাটভাবে বিরোধীরা জিতে যাবে এই ধরনের কোনো অনুসিদ্ধান্ত এক্ষুনি না নেওয়াই ভালো। ঠিক, আমি শুধু যোগ করব তথ্যের খাতিরে যে এই ভোট, বাকিপুরের ভোট কিন্তু আরজেডিকেও কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়েছে। আরজেডি সেখানে জামানত খুইয়েছে, 1। 2, ওই আসনে আমি একটা কথাও বলবো না যে আমরা এই হারটাকে গ্রহণ করিনি, বরং হারটাকে বিজেপির বৈশিষ্ট্য, হারটাকে 31 বছরের আপনাদের দুর্গোচরমার হয়েছে। হতেই পারে রাজ, এটা তো গণতন্ত্র। তো আমরা তো বলেছি আমরা খতিয়ে দেখবো কেন আমরা হারলাম। সেখানে বাকি দলগুলো কংগ্রেস, আরজেডির কি হাল সেটা তো দেখতে হবে। ওটা জিতেছে কেবলমাত্র প্রশান্ত কিশোর বলে। আর দ্বিতীয় কথা, আমাদের লাস্ট মোমেন্টে যাকে প্রার্থী করা হয়েছিল উনি দাঁড়াতে চাননি, ফলে আমাদের যে অসুবিধে ছিল না তা নয়। তার সঙ্গে আরেকটা কথা বলে শেষ করি, মধ্যপ্রদেশে একটা জায়গায় কংগ্রেস জিতেছে, গতবারে যা ভোটে জিতেছিল এবার ভোটের ব্যবধান আরও কমেছে, গতবার প্রায় 8,000 ছিল, এবার 6,000 হয়েছে। গুজরাট আমরা ধরে রেখেছি। সুতরাং হঠাৎ করে বলা শুরু হচ্ছে এই বিজেপি শেষ হয়ে গেল, বাকিপুর হেরে গিয়ে, এগুলো হাস্যকর কথা। বিমলদা ঠিক বলেছেন, 3টে বাই ইলেকশন দিয়ে 29-এ বিজেপি হেরে যাবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু রবিশঙ্কর প্রসাদ, যিনি ওই বাকিপুরের পুরো ওভারঅল এলাকার তিনি সাংসদ, তিনি বলেছিলেন কুকুর বেড়ালকে দাঁড় করা হলো আমরা জিতিয়ে দেবো। এই যে ঔদ্ধত্য, এই যে দম্ভ, এইটা যে সেখানকার মানুষ পুরো তুবড়ে দিয়েছেন এবং তার কিছুদিন আগে দিল্লিতে ছাত্র যুবরা মিলে তুবড়ে দিয়েছেন, 56 ইঞ্চে 56 মিলিমিটার হতে পারে, এই দেখিয়ে দেওয়াটা কিন্তু বিজেপির জন্য। আমি একটাই বলি, সেটা হচ্ছে প্রশান্ত কিশোর দাঁড়িয়েছে বলে জিতেছিল। এর আগে প্রশান্ত কিশোর এবং তার দল সবকটা কেন্দ্রে হেরে গেছিল, শুধু নয় 3টে কেন্দ্রে জামানত জব্দ হয়েছিল। যাই হোক, কিন্তু হ্যাঁ আমার একটাই সুগন্ধা প্রশান্ত কিশোর নিয়ে, হ্যাঁ এই নির্বাচনের, যেহেতু অনেকদিন ধরে আমি রাজনীতি করি প্রত্যক্ষভাবে, আমার মনে হচ্ছে যেটা প্রধান জিনিস দেখার সেটা হচ্ছে বিরোধী দলের যে পরিসর ছিল তাতে আরেকজন স্টেক হোল্ডার যুক্ত হয়ে গেল, তাতে স্টেক হোল্ডারের সংখ্যা একজন বাড়লো বরং। আপনি বলছেন বিরোধী ভোট আরো বিভক্ত হবে। দেখুন, গুণীজনরা বলেন যে শেখার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ঠেকে শেখা আর একটা হচ্ছে দেখে শেখা, অথবা উল্টোটা, দেখে শেখা এবং তাতে না শিখলে ঠেকে শেখা। এখন রাজনীতি বা তার ব্যতিক্রম হবে কেন? বিজেপির 3 দশকের গড় ভেঙে বিহারের বাঁকিপুরে গতকাল প্রশান্ত কিশোর জিতেছে, যেই নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছি। অনেকে এই ফলের পেছনে দেশ জুড়ে জেনজিদের আন্দোলনের প্রভাব দেখতে পাচ্ছেন, যে আন্দোলনের চাপে পথ ছাড়তে বাধ্য হলেন দেশের শিক্ষামন্ত্রী। এই আবহে পরশুদিন আবার বলছি, প্রায় 2000 স্কুল এবং কলেজ পড়ুয়ার সঙ্গে আলোচনা সভায় যোগ দিচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
আমাদের দাবি একটাই, সিস্টেমটাকে বদলাতে হবে। একজন ধর্মেন্দ্র প্রধানের বদলে আরেকজন অধর্মেন্দ্র প্রধান এলে উপকার কিচ্ছু হবে না। সেদিনও বলেছি, আজও বলছি, দয়া করে এই ঘুণ ধরা সিস্টেমে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ওপর চাপিয়ে দিয়ে তাদের আর কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।